আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের ফাইনাল রিভিশন কোর্সের বাংলার পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাংলা প্রথম পত্রের লেকচার নম্বর 3। আজকে বেসিক্যালি আমরা দেখব বিলাসী, অর্ধাঙ্গী এবং প্রতিদান। আর তোমরা জানো যে আমরা বাংলা প্রথম পত্রের ফাইনাল রিভিশন কোর্সের ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি যে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখার পাশাপাশি বোর্ড পরীক্ষার জন্য যে তথ্যগুলো দরকার, অনুধাবন জ্ঞানমূলক, সবই আমরা ক্লাসে দেখব। আর ম্যাক্সিমাম প্রশ্নগুলো করা হয়েছে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় যে আসে সেই স্ট্যান্ডার্ড প্রশ্ন। আর তুমি যদি ক্লাসে প্রশ্ন প্র্যাকটিস করে বোর্ড পরীক্ষায় কমন না পাও, তাহলে আসলে কিন্তু সেই প্র্যাকটিস করার কোনো মূল্য থাকবে না। আসলে ম্যাক্সিমাম প্রশ্নই এইচএসসি বোর্ড পরীক্ষা আসার উপযোগী। তো চলো আমরা ক্লাস শুরু করবো। আমাদের প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্নই ছিল যে শরৎচন্দ্র কত বছর শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন? প্রথম টপিকটা আমাদের শুরু হয়েছে বিলাসী দিয়ে। এখন আমরা কিন্তু প্রতিদিনই বলি যে আমরা যে টপিকই পড়ি না কেন, সেটার লেখক পরিচিতি এবং পাঠ পরিচিতি অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কেননা লেখক পরিচিতি থেকে এইচএসসি পরীক্ষায় একটা দুইটা প্রশ্ন এসে থাকে, সেজন্য আমাদেরকে পড়তে হবে। তো শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন? তিনি কি আসলে 20 বছর, 21 বছর, 22 বছর, নাকি 24 বছর? কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন? তোমরা উত্তর করো। আমরা একটু দেখি যে আসলে আমাদের সাথে ফেসবুকে কারা যুক্ত আছো। আমাদের ক্লাসটা আমাদের পেজে লাইভ যাচ্ছে। প্রথম প্রশ্নের উত্তর আসলে কি হবে? শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন? দেখো, প্রথমটা যদি আমরা খেয়াল করি, শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন? তিনি 24 বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। কত বছর বয়সে? 24 বছর বয়সে। এখন আমরা কি কি দেখবো, দেখো। জন্মই তো ডিরেক্ট আমাদের পরীক্ষায় আসবে না যে কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, এই সাল আমরা মুখস্থ না করলেও হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আরো বেশ কিছু তথ্য থাকে যেগুলো আমাদের পড়তে হবে। যেমন তার পিতা মাতার নাম একটু মনে রাখতে পারো। তার পিতার নাম ছিল মতিলাল চট্টোপাধ্যায়, আর মায়ের নাম কি ছিল? ভুবন মোহিনী দেবী। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক। যদি এমসিকিউতে আসে যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক কে, তখন তোমরা হয়তো অনেকেই যদি না পড়ে থাকো রবীন্দ্রনাথ উত্তর করবা, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু না। তোমার বইয়ের পাঠ পরিচিতিতে কিন্তু শরৎচন্দ্রের কথা বলা আছে, জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে তিনি কি ছিলেন? সবচেয়ে জনপ্রিয় ছিলেন। আর তার ছেলেবেলা কিসের মাধ্যমে কাটে? কিসের মধ্যে? দরিদ্রের বা দারিদ্র্যের মধ্যে কাটে। 24 বছর বয়সে তিনি কি করেছিলেন? মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। যে প্রশ্নটা আমরা প্রথমেই দেখলাম যে তিনি আসলে কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 24 বছর বয়সে গৃহত্যাগ করেন। হ্যাঁ, পুষ্পা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আর সঙ্গীতজ্ঞ খ্যাতির সূত্রে সূত্রে ঘটনাক্রমে এক জমিদারের বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বর্মা মুল্লুকে, অর্থাৎ বর্তমান কি মিয়ানমারে। আরেকটা তথ্য আমাদের একটু মাথায় রাখতে হবে, তার জীবন নানা অভিজ্ঞতা আর বিচিত্র সব মানুষের চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। বিশেষ করে কি, সমাজের নিচু তলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখো, যে সমাজের নিচু তলার মানুষকে নিয়ে কে লেখালেখি করেছেন, কে লেখালেখি করেছেন? অবশ্যই উত্তর কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার সৃষ্ট চরিত্রে তাহলে সমাজের নিচুতলা মানুষকে দেখানো হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্প মানুষের মৌল বৈশিষ্ট্য কি? মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। এইচএসসিতে আমাদের বহুপদী প্রশ্ন আসে যে নিচের কোনটা সঠিক। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, সবগুলো। তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য কিন্তু এখানে দেওয়া আছে, একটা হচ্ছে মানবতা আর একটা কি? মানুষের প্রতি ভালোবাসা। এটা হচ্ছে তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য। এই লাইনটা থেকে কিন্তু বহুপদী আসা সম্ভব। আর অন্য আরেকটা বৈশিষ্ট্য তুলে দিলে তুমি কিন্তু খুব সহজে কনফিউজ হয়ে যাওয়া যে আসলে কি হবে। তাহলে তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা আর মানুষের প্রতি ভালোবাসা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোনগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? তিনি কোন উপন্যাসগুলো লিখেছেন? ঘরে বাইরে, নৌকাডুবি, চরিত্রহীন, দেনা পাওনা, বিষবৃক্ষ, রাজসিংহ, মতিচুর, পদ্মরাগ। উত্তর করো। তোমাদের উত্তর করার জন্য 3-4 সেকেন্ড সময় দেওয়া হলো। ওকে, এটা উত্তর করো। হ্যাঁ, অনেকেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হুম, আশরাফ আক্তার এসা বলেছে 24 বছর। হ্যাঁ, 24 বছরের প্রথমটা তো আমরা দেখলামই। এটার উত্তর কি হবে? 2-এর বি উত্তর দিয়েছে অনেকেই, গুড। হ্যাঁ, 2-এর উত্তর কি হবে? বি হবে, চরিত্রহীন আর দেনা পাওনা হবে। দেখো, আমরা তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো একটু দেখবো। এর মধ্যে এখানে কেন উত্তর হচ্ছে না? এটা বাদ পড়ে যাচ্ছে কারণ কি? আমাদের বেগম রোকেয়ার লেখা বাদ পড়ে যাচ্ছে, বঙ্কিমের লেখা বাদ পড়ে যাচ্ছে। এখানে আসি আমরা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। এটা থেকে প্রশ্ন এসেছে বিগত বছর এইচএসসি তে।
তাহলে তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন কোন গ্রন্থের জন্য? মন্দির। এটা একটু মনে রাখতে হবে। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে কি কি আছে? দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা। এখানে কিন্তু চরিত্রহীন আর দেনা পাওনা ছিল। এই দুইটা নাম আমাদের একটু মনে রাখতে হবে। এসব উপন্যাসে কি হয়েছে? বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন। এর পাশাপাশি এখানে আমাদের যে তথ্যটা মনে রাখতে হবে, একটা হচ্ছে সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ তিনি 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দেয়? সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। তাহলে ডিলিট ডিগ্রি প্রদান করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তাদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক দেয়। এই দুইটা তথ্য কিন্তু এমসিকিউ এর জন্য আমাদের দরকার হবে। গুড। প্রমি উত্তর দিয়েছো, পুষ্পা, লিমা সবাই সঠিক উত্তর দিয়েছো, আশা। আচ্ছা, তোমরা যারা আছো, যারা ক্লাস দেখছো, তোমরা হয়তো জানো যে আমাদের কিন্তু ফাইনাল রিভিশন কোর্স, এইচএসসি 26 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্স শুরু হয়ে গেছে। তো ফাইনাল রিভিশন কোর্সটা কেন দরকার তোমার জন্য? তোমাদের পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই এইচএসসি সময়টা। এই সময়টা যদি আসলে তোমরা ঠিকভাবে কাজে লাগাইতে না পারো, তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি হবে না। এইচএসসি প্রস্তুতি তো হবেই না, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিও কিন্তু হবে না। যেটা না হলে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ 25 বার যারা পরীক্ষা দিচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য তোমরা যারা এইচএসসির প্রস্তুতি অনেক খারাপ, তোমাদের এখনো ঠিকভাবে গুছিয়ে উঠতে পারো নাই, তোমরা দ্রুত আমাদের ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাও। আশা করি প্রতিটা বিষয়ে, কমার্স এবং মানবিকের, আর্টস কমার্সে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে তোমার একটা সেরা প্রস্তুতি হবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। বিলাসী গল্পটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা কোথা থেকে এসেছে? পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি থেকে। এতক্ষণ কিন্তু আমরা লেখক পরিচিতির ক্ষেত্রে যা যা দরকার সবই দেখেছি। লেখক পরিচিতি, লেখক পরিচিতি, তিনি যে সন্ন্যাস জীবন গ্রহণ করেন এই তথ্যটা জানতে হবে। তার সাহিত্যের মৌল বৈশিষ্ট্য এটা মুখস্থ করতে হবে। পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয় তাকে কোন উপাধি দেয় এটা মুখস্থ করতে হবে। তিনি কোন রচনার জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছেন এটা মুখস্থ করতে হবে। এতটুকু হলেই এখানে অংশ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা লেখক পরিচিতি শেষে এখন আসলাম কি? পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতিতে প্রথম প্রশ্ন, যে বিলাসী কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন, নাকি মাসিক মোহাম্মদী, নাকি পূর্বাশা, নাকি ভারতী? তার উত্তর কি হবে? হ্যাঁ, এইটা সঠিক উত্তর দিয়েছে। এটা কোন পত্রিকা হবে? ভারতী পত্রিকা। দেখো পাঠ পরিচিতিতে কি আছে আমরা একটু দেখি। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথমে প্রকাশিত হয় কি? ভারতী পত্রিকায়। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1918 খ্রিস্টাব্দে। কোন সংখ্যায়? বৈশাখ সংখ্যা। এটা একটু মাথায় রাখতে হবে, ভারতী পত্রিকা এবং বৈশাখ সংখ্যায়। বিলাসী বানানেও বয় রশ্মি দিয়ে আছে, আর এটা প্রকাশিত হয়েছেও বিলাসী সংখ্যা, ওই বৈশাখ সংখ্যা। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই গল্পে কি হয়েছে? তার প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। কার প্রথম জীবনের? শরৎচন্দ্রের। শরৎচন্দ্রের প্রথম জীবনের। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব মানবীয় চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে কি? জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকেও কাহিনী বর্ণনা করতে পারেন, সেখানে তিনি সবগুলো চরিত্র নিরপেক্ষভাবে আলোচনা করবেন। যেমনটি দেখা যায় কি লাল সালু উপন্যাসে। দেখো লাল সালু উপন্যাস যখন আমরা দেখেছি, লাল সালুতে কিন্তু স্পেসিফিক কোনো কথক নাই। সে কি করতেছে? সে কিন্তু সবাইকে নিয়ে আলোচনা করছে। এখন মজিদের চরিত্র নিয়ে আলোচনা করছে, পাশাপাশি যারা আছে খালেক ব্যাপারী থেকে শুরু করে সবার কথা নিয়ে আলোচনা করছে। কিন্তু ওই যে কথক বলছে তার কিন্তু কোনো চরিত্র আসলে ওখানে নাই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা কি দেখি? উত্তম পুরুষের ভাষ্য গল্প বর্ণিত হতে পারে। এক্ষেত্রে কি হতে পারে? গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। উত্তম পুরুষের ভাষ্য রচিত আছে কোনটা? আমাদের অপরিচিতা। অপরিচিতা যখন আমরা পড়ি তখন কি বলে? দেখো প্রথমেই বলে, আজ আমার বয়স 27 মাত্র। এটা কি এসে যাচ্ছে? আমি আমরা সর্বনাম চলে আসছে কিন্তু। আমি আমরা সর্বনাম চলে আসছে কিন্তু আমরা যখন লাল সালু পড়বো তখন এরকম কিন্তু স্পেসিফিক কোনো চরিত্র নাই যে চরিত্রটা নিজের বর্ণনা করছে, পাশাপাশি গল্পের অন্যান্য চরিত্র সম্পর্কে আলোচনা করছে, এমন কিন্তু পাওয়া যায় না। এক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। বিলাসী গল্পে লেখক সেই ভূমিকাই গ্রহণ করেছেন। এই বিলাসী গল্পের কথকে একটা চরিত্র হয়ে উঠেছেন। কথককে আমাদের ন্যাড়া। ন্যাড়া কি এই গল্পের কথক? আবার ন্যাড়াও কিন্তু একটা চরিত্র। ন্যাড়া শুধু কথকই না, ন্যাড়া একজন কথক, পাশাপাশি কি একজন চরিত্র হিসাবেও গড়ে উঠেছেন। ওকে। লেখক সকাল কয়টায় বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বের হন? 6টা, 7টা, 8টা, 9টা? এখানে সঠিক উত্তর কোনটা হবে? এটার উত্তর করো তোমরা। এটার উত্তর কি হবে?
কয়টার মধ্যে লেখক বের হন। আমরা কিন্তু এবার মূল গল্পে চলে আসছি। মূল গল্পে আমাদের কি করতে হবে, যে তথ্যগুলো অনুধাবনের জন্য দরকার আমরা বলে দিব, পাশাপাশি জ্ঞানমূলকের জন্য এমসিকিউর জন্য দরকার সেগুলো আমরা বলবো। কয়টার মধ্যে বের হন লেখক? সকাল 8টার মধ্যে। সকাল 8টার মধ্যে, গুড, এই তো সিয়াম সঠিক উত্তর করেছো। দেখো, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যায় কারা? ন্যাড়া বা গল্পকথক। ন্যাড়া তো আমরা এখনো জানি না, গল্পকথকই আমরা নিলাম। সে কি করে? পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়ে বিদ্যা অর্জন করতে যায়। আমি একা নয়, 10-12 জন। তাহলে কি বুঝলাম? যে গল্পের কথক সে একা নয়, 10-12 জনকেও এত দূর পথ অতিক্রম করে স্কুলে যেতে হয়। কেন যেতে হয়? কারণ আশেপাশে তো স্কুল নাই, আশেপাশে স্কুল না থাকার কারণে কি একটু দূরে যেতে হয়। যাহাদের বাটি পল্লী গ্রামে তাহাদের ছেলেরা শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ওই যে বললাম আশেপাশে তো স্কুল নাই, যার কারণে তাদেরকে একটু বেশি পথ অতিক্রম করে যেতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করে দেখিলেই যথেষ্ট হইবে। যে দেখো, লাভের অঙ্কে শূন্য পড়া মানে কি? ফলাফল অলাভজনক হওয়া। কষ্ট করেছে কিন্তু আসলে কোনো আউটকাম পাই না এখান থেকে, ফলাফল অলাভজনক। যে ছেলেদের কি সকাল 8টার মধ্যে বাইর হইয়া, তাহলে কয়টার মধ্যে? 8টার মধ্যে যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়। যাতায়াতে 4 ক্রোশ, কারণ কি? স্কুল তো 2 ক্রোশ দূরে। এখন স্কুলে শুধু গেলে তো হবে না, স্কুল থেকে তো আবার ফিরে আসতে হবে। তো যাওয়ার সময় 2 ক্রোশ, আসার সময় 2 ক্রোশ, তাহলে টোটাল কয় ক্রোশ হলো? 4 ক্রোশই হলো। 4 ক্রোশ মানে কি? 8 মাইল নয়। হিসাবে হওয়া উচিত ছিল 4 ক্রোশ মানে 8 মাইল, কিন্তু সেটা নয়। কারণ কি? দেখো, বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা। এটা যারা তোমরা গ্রামে পড়াশোনা করো তোমরা এটা রিলেট করতে পারবে। আমি যখন গ্রামে পড়াশোনা করতাম, তো আমাদের ওখানে কি দেখা যেত, যে একটু বৃষ্টি হলে এত বেশি কাদা হতো যে আসলে সচরাচর ঠিকভাবে হেঁটে যাওয়া যাইতো না। আর গ্রামের দিকে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ, একটু বৃষ্টি হলেই কাদা উঠে যায়, বা পানি উঠে যায়, কাদা প্রচুর। কাদায় তো হাঁটতে গেলে খুবই কষ্ট, সব জায়গা দিয়ে হাঁটা যায় না। সেজন্য কি হয়, তাদের একটু বেশি ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি কি হতে হয়, গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে কি করতে হয়, ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করিতে হয়। তোমরা যারা গ্রামে পড়াশোনা করো এই ঘটনাগুলো তুমি নিজের সাথে রিলেট করতে পারবা, কিন্তু যারা আসলে শহরে পড়াশোনা করেছো তারা এই জিনিসগুলো বা এই কষ্টটা আসলে বুঝবা না। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? বর শব্দের অর্থ কি? আশীর্বাদ। মা সরস্বতী হচ্ছে কি? হিন্দু ধর্ম মতে মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। এখন দেবীরা কি করবেন? দেবীরা বাচ্চাদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন, কারণ বাচ্চারা মনে করো দেবতা তুল্য। কিন্তু এখানে সরস্বতী তাদের কষ্ট লাঘব করতে পারতেছে না, উল্টো কি তিনি লজ্জা পাচ্ছে যে এইটুক বাচ্চারা এত কষ্ট করছে বিদ্যা অর্জন করতে যাওয়ার জন্য। সে বিষয়টা কিন্তু এখানে বলা আছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। গল্পে উল্লেখিত গ্রামের মহামারী ছিল নিম্নের কোন রোগটি? এই গল্পে একটা মহামারীর কথা বলা আছে। মহামারীর একটা রোগ, কোন মহামারীর রোগের কথা বলা আছে বিলাসী গল্পে? এখানে কি ডায়রিয়ার কথা বলা আছে, যক্ষ্মার কথা, নাকি ম্যালেরিয়ার কথা, নাকি কালো জ্বরের কথা? আমরা কি, ম্যালেরিয়ার কথা কিন্তু সুন্দর করে বলা আছে। কোন রোগের কথা বলা আছে? ম্যালেরিয়া রোগের কথা। দেখো, তারপরে এই কৃতবিদ্য শিশুর দল। কৃতবিদ্য মানে কি? বিদ্বান, মানে বিদ্যা অর্জন করেছে এমন ছেলেবেলের কথা বলতেছে, যারা এই এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, এই 4 ক্রোশ হেঁটে বিদ্যা অর্জন করে করে ফাইনালি যারা শিক্ষিত হয়েছে তাদের কথাই বলতেছে। কি বলতেছে? এরা বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের এই 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। তোমার আশেপাশে যদি তোমার অনেক সিনিয়র কেউ থাকে, অর্থাৎ দাদা চাচারা বা অনেক বয়স্ক কেউ, তাহলে দেখবা তারা বারবার একটা কথা বলে যে তাদের সময় পড়াশোনা অনেক কঠিন ছিল, পরীক্ষায় পাশ করা কষ্টকর ছিল। কারণ বিষয়টা হচ্ছে, তাদের সময় সবাই তো লেখাপড়া করতো না। পাশাপাশি এখন যেমন তুমি অনলাইন ক্লাস করতেছো বা সবকিছুর জন্য সুযোগ সুবিধা পাচ্ছ, তখন মানুষের আর্থিক অবস্থা অত ভালো ছিল না, পড়াশোনার পিছনে আসলে খুব বেশি অর্থ ব্যয়ও তারা করতে পারতো না। সেই জন্য তারা যারা পড়াশোনা করেছে তারা আসলে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এখন কষ্ট করে যখন পড়াশোনা করেছি, এখন এই পড়াশোনাটা যদি আমি ব্যবহারই না করতে পারলাম, তাহলে তো আসলে আমার এত কষ্ট করাটাই কি বৃথা হয়ে গেল। এজন্য তারা কি করে, তাদের এই বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবে, অর্থাৎ তারা যে বিদ্যান এই বিষয়টা তাদেরকে প্রকাশ করতেই হবে, বা এই বিদ্যাকে কাজে লাগিয়ে কিছু না কিছু আয় রোজগারের ব্যবস্থা আসলে তাদেরকে করতে হবে। কেউ কেউ বলেন শুনিয়াছে, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নেই তেমন সব ভদ্রলোকই বা কৃষকে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। পল্লীর দুর্দশার কথা কেন আসছে দেখো, গ্রামে যদি শিক্ষিত মানুষ না থাকে তাহলে তো আসলে গ্রামের কোনো উন্নতি হয় না। তো যারা দেখা যাচ্ছে লেখাপড়া শিখতেছে তারাই গ্রাম থেকে চলে যাচ্ছে। এখন গ্রাম থেকে চলে গেলে কি হবে? গ্রামের অবস্থা যা ছিল তাই থাকছে। গ্রামের সব মনে করো অশিক্ষিত মানুষজন থেকে থেকে আসলে গ্রামের আর কোনো উন্নতি হচ্ছে না। কোন গ্রামের? বিলাসী গল্পের যে গ্রামের কথা বলা আছে সেখানের কথাই এখানে ফুটে উঠেছে। ম্যালেরিয়া কথাটি না হয় না পারলাম, এই যে এখানে মহামারীর কথা দেখো বলা আছে। কোন রোগ তাহলে? ম্যালেরিয়া। সে থাক, কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তার আর সংখ্যা নেই। এখন শহরে কেন পালান? কারণ দেখো,
যে বাবা নিজে কষ্ট করে লেখাপড়া শিখেছে সে তো আর চাইবে না যে তার সন্তান কষ্ট করে লেখাপড়া শিখুক। সে তো অবশ্যই চাইবে যে তার সন্তান একটু ভালোভাবে মানুষ হোক। তাহলে গ্রামে যেহেতু লেখাপড়ার অবস্থা ভালো নেই, সে অবশ্যই তার সন্তানকে সে লেখাপড়া করানোর জন্য শহরে আনেন। কিন্তু দেখো বিপত্তি কোথায় ঘটে, ছেলে পেলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধার উচিত লইয়া তাদের আর গ্রামে ফিরে আসা চলে না। ওই যে গেছে কষ্ট করে ছেলের লেখাপড়া শেখানোর উদ্দেশ্যে, তো ছেলের লেখাপড়া শেখানো হয়ে গেলেও কি শহর থেকে আর এই গ্রামে চলে আসতে তাদের ভালো লাগে না। কারণ দেখো শহরের যে সুযোগ সুবিধা এটা তো আর সে গ্রামে গেলে পাচ্ছে না। এজন্য কি করে না, তারাও গ্রামে আসতে চায় না, আর গ্রামের কোনো উন্নতিও হয় না। কারণ যারাই শিক্ষিত হচ্ছে তারাই গ্রাম থেকে বের হয়ে যাচ্ছে বা বাইরে চলে আসছে শহরে। সেজন্য গ্রাম যে অঘারামের বসতি ছিল সেটাই আসলে থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু থাকে সকল বাজে কথা। কোন বাজে কথার কথা এখানে বলা হয়েছে? এই যে শিক্ষিত মানুষজন চলে আসছে, এই কথাকে বাজে কথা হিসেবে উপস্থাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোন ফল অপর্যাপ্ত ফলিয়াছে? অপর্যাপ্ত ফলার কথা বলা আছে একটা ফল। কোন ফল সেটা? সেটা কি আম, সেটা কি লিচু, নাকি কাঁঠাল, নাকি বৈচি? হ্যাঁ, অনেকেই পাঁচের সঠিক উত্তর দিয়েছো, রফিকুল, মাহিদ, পুষ্পা, রাইহান কবির, সঞ্জিদা। ছয়ের উত্তর কোনটা হবে? কোন ফল অপর্যাপ্ত ফলিয়াছে? কোন ফল? আম, লিচু, কাঁঠাল, বৈচি। প্রতিটা অংশ কিন্তু আমাদের পড়তে হবে, কোনো অংশই আমরা বাদ দিতে পারবো না। হ্যাঁ, সোয়াইব উত্তর দিয়েছো, রফিকুল উত্তর দিয়েছো, ডি। গুড। কোন ফল অপর্যাপ্ত ফলার কথা বলা হচ্ছে? বৈচি ফল, বৈচি ফল। দেখো এ সকল বাজে কথার একটু যে পর্যন্ত পড়লাম তার পরের অংশে যাই। স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে এমন আরো কি 2-3খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিল, কোন বলে বনে কি বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার মদ্যমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র। রম্ভার কাঁদি মানে কি? কলার ছড়া বোঝাচ্ছে, অর্থাৎ কলা গাছকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। কার পুকুর পাড়ের খেজুরমতি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় পার যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামাজ কাটা রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে কি রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হওয়ার ফুরসতই মেলে না। কাজেই এক্সামিনার হবে এখানে। ক বাদ পড়ে গেছে। এক্সামিনের সময় এজেন্ট কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানতে চাইলে লিখে আসি কি তুগলক্কা। হুমায়ুনের বাপের নামটা তুগলক্কা না, অর্থাৎ ভুল তথ্য তারা লিখে আসে, কারণ তারা তো ভালো করে আসলে পড়াশোনা করতে পারতেছে না। আর আজ 40-এর কোটা পার হইয়াও দেখি এ সকল বিষয়ে ধারণা কি এক রকমই আছে। তারপরে প্রমোশনের দিন কি মুখ ভার করিয়া বাড়ি ফিরে আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি কি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা কি বলি যে অমন বিশ্রী স্কুল ছেড়ে দেওয়াই কর্তব্য। তা দেখো কষ্ট করে পড়াশোনা করতে যাচ্ছে, তারপর আবার পাশও করতে পারতেছে না, তাহলে আসলে সব দিক দিয়েই তাদের জন্য একটু রাগ হওয়াটাই স্বাভাবিক। কারণ এত কষ্ট করে লেখাপড়া করতেছে, আর যদি ফেলই করি তাহলে দরকারই নাই এই পড়াশোনা করার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। সে জেলা আদালতে নালিশ করিয়া নয় উপরের আদালতের হুকুমে, বা কে উপরের আদালতের হুকুম বলতে কি, উপরের আদালতের হুকুম কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা বোর্ড পরীক্ষায় আসে বারবার। মৃত্যু, স্রষ্টার আদেশ, পরকালের আদেশ, কিয়ামতের হিসাবে। এখানে কি হবে? স্রষ্টার আদেশে। স্রষ্টার আদেশে। দেখো আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো, তার নাম কি ছিল? মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় হচ্ছে আমাদের কি বিলাসী গল্পের নায়ক। সে আমাদের চেয়ে অনেক বড়, 3rd ক্লাসে পড়তো। দেখো ওই সময়ের 3rd ক্লাস বলতে কোন শ্রেণীকে বোঝায়? ওই সময়ের 3rd ক্লাস, 2nd ক্লাস, আর কি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস বলতে কি? 10ম শ্রেণী। 2nd ক্লাস বলতে 9ম শ্রেণী। আর 3rd ক্লাস বলতে কি? 8ম শ্রেণী। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানিতাম না, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। এখানে কি তাকে কিন্তু ব্যঙ্গ করা হয়েছে। কারণ কি? প্রত্নতাত্ত্বিকদের কাজ কি? পুরাতন জিনিসপত্র নিয়ে গবেষণা করা। তো মৃত্যুঞ্জয়ের স্বাভাবিক ক্লাসের বিষয়টাও এখানে প্রত্নতাত্ত্বিকদের কথা এনেছে, কারণ সে ওই আদু ভাইয়ের মতো সবসময় এক ক্লাসেই থাকতো। এজন্য এখানে তাকে ব্যঙ্গ করা হয়েছে। কিন্তু তার এই 3rd ক্লাসটাই চিরদিন দেখিয়ে আসিয়াছি, তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, বা 2nd ক্লাসে উঠিবার খবর পাইনি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। যেমন কোন ক্লাসে পড়ার ইতিহাস শুনি নাই? দেখো ইতিহাসও শুনি নাই কোন ক্লাসের? 4th ক্লাসে পড়ার ইতিহাসও শুনি নাই। আর কোন ক্লাসে উঠিবার খবর পাই নাই? কোন ক্লাসে? 2nd ক্লাসে উঠিবারও খবর পাই নাই। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, শুধু কি ছিল? গ্রামের মধ্যে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান। কিসের বাগান ছিল? আম কাঁঠালের। এখান থেকে এমসিকিউ আসে। তার মধ্যে একটা প্রকাণ্ড কেমন বাড়ি ছিল? পোড়া বাড়ি। আর ছিল কি এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ কি ছিল? ভাই বোন নানাবিধ দুর্নাম রটনা করা। এটা থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে খুড়ার কাজ কি ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাই বোন নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়। গুলি শব্দটা মাদক অর্থে ব্যবহৃত হয়েছে, এমনি আরো কত কি।
তার আর একটা কাজ ছিল কি, বলিয়া বেড়ানো ওই বাগানের অধ্যক্ষা তার নিজের অংশ নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু কি, জেলা আদালতে নালিশ করিয়া নাই, উপরের আদালতের হুকুমে। কিভাবে দখল পাইয়াছিলেন? যখন মৃত্যুঞ্জয় মারা গেল, এখন মৃত্যুঞ্জয় মারা গেল তো তার পরিবারের আর কেউ বেঁচে নাই। তো স্বাভাবিকভাবে তার পরিবারের কেউ বেঁচে নাই, একজন শুধু আত্মীয়র মধ্যে বলতে গেলে তার খোড়া বেঁচে আছে। এখন মৃত্যুঞ্জয় মরে গেলে তো তার খোড়াই পাবে মালিকানা। এখন সেটা পেয়েছিল কিভাবে? স্রষ্টার নির্দেশে। কারণ মানুষ মারা যায় কি, জেলা আদালতের হুকুমে তার কে মারা যায় না, মারা যায় কি স্রষ্টার নির্দেশে। স্রষ্টা যখন ডাক দেয় তখন চলে যাইতে হয় আসলে। পরবর্তী প্রশ্ন, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। সুনাম কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে? ব্যঙ্গ, নিন্দা, প্রশংসা, শ্লেষ। এখানে কি করেছে? এখানে ব্যঙ্গ করা হয়েছে। কারণ কি, তার সুনাম বলতে কি বোঝানো হয়েছে? তার সুনাম বলতে বোঝানো হয়েছে দুর্নাম। তার সুনাম বলতে কি বোঝানো হয়েছে? দুর্নাম। তার সুনাম বলতে দুর্নাম বোঝানো হয়েছে। দেখো, মৃত্যুঞ্জয় নিজের আধিয়া খাইতো, এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়ে তাহার বছরের খাওয়া পড়া চলিত, এবং ভালো করেই চলিত। ভালো করে চলবে কারণ কি, সে তো একাই, তার তো আসলে খুব বেশি খরচও ছিল না। তাহাকে কখনো কি কারোর সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া আমরা কথা কইতাম। কেন কথা বলতো? তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাইনা হারিয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইতো, তাহা বলিতে পারি না। কিন্তু সে ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত কথা কইয়াছে এই কথা কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামে ছিল মৃত্যুঞ্জয়ের এমনই সুনাম। দেখো, মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সাহায্য নিচ্ছে, কিন্তু এই কথা কেউ কি স্বীকার করতেছে না। তো এখানে এই সুনামটা তাহলে কি অর্থে ব্যবহৃত হয়েছে? দুর্নাম অর্থে। এটা কিন্তু ব্যঙ্গ করা হয়েছে মৃত্যুঞ্জয়কে। এটা থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে, শুধু জ্ঞানমূলক না, এটা থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছিল কে? দেখো, এই গল্পের দুইটা তথ্য দেখবো আমরা, একটা হচ্ছে কি চিকিৎসা করেছিল, আর একটা কি সেবা করেছিল। চিকিৎসা করা আর সেবা। চিকিৎসা কে করেছিল? বুড়ো মালো। অবশ্যই কে করেছিল। আর সেবা করেছিল কে? বিলাসী। গুড। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হবে কি? মালো। অনেকদিন মৃত্যুঞ্জয়ের খবর দেখা নাই, একদিন শোনা গেল কি সে মরো মরো। আর একদিন শোনা গেল কি, এই যে মালো পাড়ার এক বুড়ো মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরিয়ে আনিয়াছে। যমের মুখ মানে কি? যম আছে হিন্দুদের কি, ওই আমাদের যেমন আজরাইল মৃত্যুর দেবতা, ঠিক তাদেরও ওরকমই। এখন কি করেছে তাহলে? সেবা করতো কে? বিলাসী। আর চিকিৎসা করেছে কি? বুড়ো মালো। হ্যাঁ, মালো। গুড, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। বিলাসী কিন্তু চিকিৎসা করে না, বিলাসী কিন্তু সেবা করেছিল, এই তথ্যটা একটু মাথায় রাখো। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। দেখো, ন্যাড়া মৃত্যুঞ্জয়কে দেখতে গেছে কখন? সন্ধ্যার সময়, তা আবার অন্ধকারে লুকায়। কারণ কি, গ্রামের মানুষ দেখলে তো বলবে আয় রে তুমি ওরে দেখতে গেছো। কারণ কি, গ্রামে তো ওকে খুব খারাপ চোখে দেখা হতো মৃত্যুঞ্জয়কে। এই জন্য একজন অসুস্থ মানুষকেও কি সে দেখতে যেতে সাহস পাচ্ছে না, যে গ্রামের মানুষ কি বলবে কি হবে। এই জন্য সে লুকায় লুকায় রাতের আধারে সন্ধ্যাবেলায় কি করতেছে দেখতে যাচ্ছে, সন্ধ্যায় দেখতে যাচ্ছে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। সছদ্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোশের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় কি বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি করা, অর্থাৎ খুবই অসুস্থ। দেখে বোঝা যাচ্ছে যে আসলেই মরমর অবস্থা ছিল তার। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠতে পারেন নাই তা কেবল ওই মেয়েটির জোরে। সে শিহরে বসিয়া পাখার বাতাস করিতেছিল। কোন মেয়েটির জোরে? এই মেয়েই কিন্তু কি, বিলাসী, যে মৃত্যুঞ্জয়ের সেবা করেছিল। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বিলাসী গল্পে বাসি ফুল বলতে কাকে নির্দেশ করা হয়েছে? বাসি ফুল দ্বারা আসলে কাকে নির্দেশ করা হয়েছে? বিলাসীকে, মালোকে, নাকি জ্ঞাতি খোড়াকে, নাকি নেড়াকে? অবশ্যই কাকে? বিলাসীকে। বিলাসীকে কি বলা হয়েছে? বাসি ফুল। দেখো, এই সেই বুড়ো সাপুড়ের মেয়ে কি বিলাসী, তাহার বয়স 18 কি 28 সে ঠাওর করিতে পারিল, অর্থাৎ এস্টিমেট করতে পারতেছে না যে তার আসলে বয়স কত। কারণ পরিশ্রম করতে করতে, দেখো তোমরা যখন যদি কোনো হাসপাতালে কোনো রুগীকে নিয়ে থাকো, দেখবে যে তার সেবা করতে করতে তুমি নিজেই আসলে অসুস্থ হয়ে যাচ্ছ। কেউ হাসপাতালে যদি থাকো তাহলে এই জিনিসটা তুমি নিজের সাথে রিলেট করতে পারবা। একজন অসুস্থ মানুষকে সেবা করা আসলে খুবই কষ্টের কাজ। ঠিক মৃত্যুঞ্জয়কে সেবা করতে করতে বিলাসীর অবস্থা এমন হয়েছে যে তাকে নিজেকে দেখেই অসুস্থ মনে হচ্ছে।
কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া তার রাত জাগ আর রাত জাগিয়া জাগিয়া কি ইহার শরীরে আর কিছু না, অর্থাৎ পরিশ্রম করছে খুব বেশি, সেটা তার শরীরের দিকে তাকালে আসলে বোঝা যাচ্ছে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, এটা কিন্তু পরীক্ষায় আসে অনুধাবনে। এটা কাকে ইঙ্গিত করা হয়েছে? বিলাসীর শারীরিক অবস্থার যে অবনতি ঘটেছে সে বিষয়কেই কিন্তু বলা হয়েছে। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলেই নড়াচড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, হো। মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দুই চারিটি কথা যাহা কহিল তাহার মর্ম কথা কি? প্রায় 1.5 মাস হইতে চলিল শয্যাগত। কয় মাস? 1.5 মাস হইতে সে শয্যাগত। এটা কিন্তু এমসিকিউতে আসে। কয় মাস শয্যাগত মৃত্যুঞ্জয়? প্রায় 1.5 মাস। শয্যাগত মানে কি? বেড রেস্ট, একদম উঠতেই পারতেছে না। আর 10-15 দিন কি ছিল? 10-15 দিন অজ্ঞান অবস্থায় পড়েছিল, অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল 10-15 দিন। দুইটা তথ্য কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 1.5 মাস অসুস্থ ছিল অজ্ঞান অবস্থায়, আর 10-15 দিন না, 1.5 মাস কি ছিল? শয্যাগত ছিল। আর 10-15 দিন কি? অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল। এই কয়েকদিন হইল সে লোক নিতে পারিতেছে, এবং যদিচ এখনো বিছানা ছাড়িয়া উঠিতে পারে নাই, কিন্তু আর ভয় নাই। আর ভয় নাই মানে কি? যে হয়তো এখন শারীরিক অবস্থা একটু খারাপ, কিন্তু ওই যে মর মর অবস্থা এমন আর নাই, এখন মোটামুটি বলা যায় যে না, আল্লাহ তারে বাঁচাই দিছে, এমন একটা অবস্থা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এগিয়ে দেওয়ার প্রসঙ্গে না সূচক উত্তরে ন্যাড়ার মানুষ ভাবনার কোন দিকটি প্রতিফলিত করে? উত্তর দিবা তোমরা এটা। আত্মসম্মান, নাকি পুরুষতাত্ত্বিক সত্তা, নাকি দম্ভ, নাকি অহংকার? পুষ্পা, সোনালী রোদ্দুর, আশা, সানজিদা অনেকেই সঠিক উত্তর দিয়েছ। 10 নম্বর। হ্যাঁ, গুড। 11 নম্বর উত্তর করো। 11 নম্বর উত্তর এটা কি হবে? এটা কি আত্মসম্মান হবে, নাকি পুরুষতাত্ত্বিক সত্তা হবে, নাকি দম্ভ হবে, নাকি অহংকার হবে? এটা অবশ্যই কি হবে? পুরুষতাত্ত্বিক সত্তা। উত্তর হবে কি? পুরুষতাত্ত্বিক সত্তা। কোথায় ছিল ঘটনাটা? চলো আমরা একটু দেখি। দেখো, ছেলে মানুষ হইল একটা কথা বুঝিলাম, আজও যাহার সহ্য ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা নাই, সেই রুগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। এটা থেকে পরীক্ষায় আসে অনুধাবনমূলক প্রশ্নে। সে কত বড় গুরুভার বলতে কি বোঝানো হয়েছে? এই যে অসুস্থ মৃত্যুঞ্জয়কে সেবা করার যে দায়িত্ববোধ বা দায়িত্ব বিলাসী গ্রহণ করেছে, সে বিষয়টাই গিয়ে কি বলা হয়েছে? কত বড় গুরুভার। এখান থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসে। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা। এই শুশ্রূষা বানানটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, বানান শুদ্ধিকরণে বাংলা দ্বিতীয় পাত্রে। কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। এই যে সে কত বড় সাহসের কাজ, আমি বলতে পারি যদি তুমি এই গল্পটা ভালো করে না পড়ো ম্যাক্সিমামই এই প্রশ্ন ভুল করবে। সে কত বড় সাহসের কাজ, এখানে ব্যাখ্যা সবসময় কি? সে মনে করবে যে সাহসের কাজ বলতে আসলে সাপ ধরাকে বোঝাইছে, কারণ গল্পে তো সাপের কথা বলা আছে, তাহলে সাপ ধরার কাজটাই সবচেয়ে সাহসের কাজ, কিন্তু তা কিন্তু বলা হয়নি। সাহসের কাজ বলতে কিন্তু এখানে সাপ ধরার কথা আসে না। এখানে বিলাসী যে মৃত্যুঞ্জয়কে একাকী সেবা করে সুস্থ করে তুলেছে, সে বিষয়টাই কিন্তু সাহসের কাজ বলে উল্লেখ করা হয়েছে। এখন এটা যদি অনুধাবনে আসে আর তুমি যদি লিখে আসো সাপ ধরা, তাহলে কিন্তু বোর্ড পরীক্ষা ভালো নাম্বার পাবে না। কিন্তু যে বস্তুটাই অসাধ্য সাধন করিয়া তুলেছিল তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এই যে বস্তুটা, এই বস্তুটা হচ্ছে বিলাসী আর মৃত্যুঞ্জয়ের মধ্যে ভালোবাসা। কিন্তু সে বিষয়টা কোনোদিন প্রথম দিন বুঝতে পারে নাই। মৃত্যুঞ্জয়ের আর বিলাসীর মধ্যে যে ভালোবাসা ছিল এটা যারা প্রথম দিন বুঝতে পারে নাই, অন্য আর একদিন বুঝেছিল। কোন দিন? যেদিন দেখলো ফাইনালি যে মৃত্যুঞ্জয় মারা গেলে বিলাসীও আর বাঁচতে পারলো না, বিষ পানে আত্মহত্যা করলো, তখন বুঝলো যে তাহলে তাহলে তাদের দুইজনের মধ্যে ভালোবাসা কতটা গভীর ছিল, যে একজন মারা গেলে কি হলো, আরেকজনই মারা গেল, বেঁচে থাকতে পারলো না, আত্মহত্যা করলো। কিন্তু আর একদিন পাইয়াছিলাম, ফিরিবার সময় মেয়েটি আরো আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? দেখো, একটা মেয়ে মানুষ একজন পুরুষ মানুষকে জিজ্ঞাসা করছে যে তোমাকে কি রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, বা তোমার ভয় করতেছে কিনা, বিষয়টা এমন। তো মেয়ে মানুষ জিজ্ঞাসা করছে ভয় করছে কিনা। ভয় জয়ই করুক, ওই ছেলে কিন্তু কখনো বলবে না যে তার ভয় করতেছে, কারণ মেয়ের সামনে বলবে তো তার একটা পুরুষতাত্ত্বিক, তার একটা সত্তা বা আত্মসম্মান বোধ একটা থাকে। আত্মসম্মান বলতে এখানে পুরুষতাত্ত্বিক সত্তাকেই আমরা হাইলাইট করার চেষ্টা করব। পুরুষ হয়ে সে এই আচরণ তো তাদের আসলে সম্ভব না। তো এগিয়ে দেওয়ার প্রসঙ্গে না সূচক কেন বলেছিল? এই কারণে যে একটা নারী হয়ে তাকে বলতেছে, সেজন্য কি সে এটা আসলে মেনে নিতে পারে নাই। পরবর্তী প্রশ্নে যাই আমরা। মৃত্যুঞ্জয়ের আম বাগানের পরিমাণ কতটুকু ছিল? কতটুকু পরিমাণের আম বাগান ছিল? 20-22 বিঘা ছিল, নাকি 20-25 কাঠা, নাকি 20-25 বিঘা, নাকি 20-25 শতাংশ? কোনটা হবে? অনেকে 11 সঠিক উত্তর দিয়েছে। মাহিদ, সোনালী রোদ্দুর, রাবেয়া সুলতানা, তিশামণি,
অনেকেই সঠিক উত্তর দিয়েছো, এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? হ্যাঁ, 12-র গ, গ, খ। অনেকে খ বলছো, দেখো কাঠা কিন্তু হবে না। কাঠা কিন্তু বলে নাই, কি ছিল, বিঘা বলেছিল, 20-25 বিঘা, 20-25 বিঘা, তাহলে উত্তর কি হবে? উত্তর অবশ্যই সি হবে, 3 নাম্বার। দেখো, সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। কারণ কি, মৃত্যুঞ্জয় একা ঘরে বসে শুয়ে আছে, অসুস্থ মানুষ, তাকে রেখে বিলাসী যে বাইরে আছে এই বিষয়টা বিলাসীর আর ভালো লাগতেছিল না, এই জন্য কিন্তু বারবার তাকে বলতেছিল যে যাইতে পারবে কিনা, এই বিষয়গুলো বারবার তাকে বলতেছিল। দেখো, 20-25 বিঘার বাগান, এই যে এখানে বলা আছে 20-25 বিঘার বাগান, সুতরাং কি পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইতো, কিন্তু পরক্ষণে এই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রইল যে ভয় পাওয়ার আর সময় পাইলাম না। খুব বাস্তবিক একটা লাইন। দেখো, তোমরা যদি জীবনে কখনো অন্যের দুঃখকে রিলেট করতে পারো, তাহলে দেখবা যে তোমার বিপদটা খুব বেশি বড় কোনো বিপদ মনে হচ্ছে না। মৃত্যুঞ্জয়ের কে দেখতে গিয়ে নানার প্রথম মনে হচ্ছিল যে এই অন্ধকারের রাত্রিতে কেমনে একা একা যাব, এটা তার ভয় করতেছিল। কিন্তু পরবর্তীতে যখন বিলাসীর কথাটা চিন্তা করা শুরু করলো, তখন আসলে তার ভয় করতেছিল, কারণ একটা নারী হয়ে একটা অসুস্থ মানুষকে নিয়ে এই অন্ধকার জঙ্গলের মধ্যে একটা বাড়িতে আছে, এই জিনিসটা তাকে অনেক ভাবিয়ে তুলেছে, এই জন্য সে আর ভয় পাচ্ছে না। দেখো, কেবল মনে হইল একটা মৃত্যুকল্প রোগীকে লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় সে তো যে কোনো মুহূর্তে মরিতে পারত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়ে একাকী কি করিত, কেমন করিয়া তাহার রাতটা কাটিত। অর্থাৎ যখন মৃত্যুঞ্জয়ের আর বিলাসীর যে সেবা করতেছে, বিলাসী বিলাসীর কষ্টের কথা যখন বুঝতে পারলো বা অনুধাবন করতে চেষ্টা করলো নেড়া, তখন কিন্তু আর তার আসলে ভয় করতেছে না। পরবর্তী প্রশ্ন দেখো, ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, বাক্যে প্রকাশিত হয়েছে কি? মেকি স্বামী প্রেম, মৃত্যুর ভয়, ভূতের ভয়, নাকি লাশের ভয়? এখানে কোনটা উত্তর হবে? ওরে বাপরে, এই কথাটা কোথায় দেখবো আমরা? যে ন্যাড়ার একটা আত্মীয়ার কথায় আমরা দেখবো। ন্যাড়ার আত্মীয়া, ন্যাড়ার আত্মীয়ার কথাই কি দেখবো? দেখো, ন্যাড়ার এক আত্মীয়ের আত্মীয়ার কি হয়েছে, স্বামী মারা গেছে। এখন স্বামী মারা গেলে সে বলতেছে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যাইতে চাই, আমার একসাথে ওর সাথে সমরণে দাও, অর্থাৎ কি একসাথে দুইজনকে দাহ করো, একসাথে দুইজনকে। অনেক কিছু তার মানে বিলাসী আর ওই মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় বলছি, ন্যাড়া তখন বুঝতে পারলো যে মনে হয় মারাত্মক ভালোবাসে, যে তার স্বামী মারা গেছে, সে আর এখন বেঁচে থাকতে চাচ্ছে না, অর্থাৎ তাদের দুজনের মধ্যে মারাত্মক ভালোবাসা। কিন্তু যেই না ঘরের বাইরে ন্যাড়া বেরোইলো, যে মানুষজনকে তো ডাকতে হবে, এখানে তো দাহ করার জন্য তো মানুষজন দরকার, তখনই সেই মহিলা চিল্লায় এসে কি বললো যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। কত বড় ভণ্ড মহিলা, চিন্তা করো। সে কি বলতেছিল যে একসাথে সমরণে যাইতেছে, অর্থাৎ একসাথে দুইজনকে দাহ করে দাও, কোনো সমস্যা নেই, আমি রাজি, আমার স্বামীর সাথে মরতে রাজি আছি। কিন্তু স্বামীর লাশের পাশে 2 মিনিট বসতে পারতেছে না, অর্থাৎ সে দেখাচ্ছে তার স্বামীকে মারাত্মক ভালোবাসে, বাট নাই, ভালোবাসা নাই। ওই যে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, কি একটা অবস্থা, ইস, কি টুরু ভালোবাসা। কিন্তু পরবর্তীতে দেখা যায় কি, সবগুলোই ভণ্ডামি, মেকি স্বামী প্রেম, মেকি স্বামী প্রেম। এই যে এখানে দেখো সুন্দরভাবে দেওয়া আছে, আমরা একটু দেখি। এক আত্মীয়ের মৃত্যুকালে কি আমি উপস্থিত ছিলাম, অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে চাকর বাকর, ঘরের মধ্যে শুধু কেউই নাই, খেয়ে আছে, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। স্ত্রী শোকের আবেগে কি কি বলল, যে কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগলো, তিনি স্বেচ্ছায় যখন সমরণে যাইতে চান, চাহিতেছেন সহমরণে, তখন সরকারের কি, তার যে আর তিরাদ্ধ বাঁচতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না? অর্থাৎ তার স্বামী মরে গেছে বলে কি তার আর আসলে বাঁচার ইচ্ছা নাই, সে স্বামীর সাথে মরে যাইতে চায়। তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে সহমরণে জোগাড় করিয়া যায়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনি কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলে চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাড়ির বাইরে যাওয়ার প্রস্তাব শুনে তিনি প্রকৃতস্থ, প্রকৃতস্থ মানে কি স্বাভাবিক হয়ে উঠছেন, এতক্ষণ অস্বাভাবিক পাগলের মতো আচরণ করতেছে। চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হওয়ার সে তো হইয়াছে, আর বাইরে গিয়ে কি হইবে, রাতটা কাটুক। বলিলাম, অনেক কাজ না গেলেই যে নয়। তিনি বলিলেন, কি হোক না অনেক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতে হবে। তাৎক্ষণিক উনি কি বললো, যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, অর্থাৎ সে মরতে রাজি আছে একসাথে, বাট লাশের পাশে একসাথে থাকতে পারবে না। কারণ কি, তার মধ্যে ওই ভালোবাসাটা আসলে আসে নাই, বাস্তবিক ভালোবাসা আসে নাই। সে দেখাচ্ছে সে তার স্বামীকে অনেক ভালোবাসে, কিন্তু আসলেই সে তার স্বামীকে ভালোবাসে না। আহ পড়ানো হয়েছে কয়টা? 13টা পড়ানো হয়েছে, সাবজেক্ট 13টা হয়েছে, আর 17টা
17টা পড়াবো, 17টা বলতেছি কেন, 13টা পড়ানো হয়েছে, এখনো 37টা পড়াবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। বিলাসী গল্পে শক্তি বলতে কি বোঝানো হয়েছে? কোন শক্তির জোরে আসলে আহ, কোন শক্তি যদি থাকতো তাহলে ওই আত্মীয়া তার স্বামীর পাশে থাকতে পারতো? কোন শক্তি সেটা? এই শক্তিকে কোন শক্তি বলা হয়েছে? কোন শক্তি সেটা? সেটা কি শারীরিক শক্তি, নাকি প্রাণ শক্তি, নাকি আত্মিক শক্তি, নাকি অলৌকিক শক্তি? কোনটা হবে এখানে উত্তর? না, অবশ্যই কি হবে? আত্মিক শক্তি, অর্থাৎ কি মানসিক শক্তি যদি থাকতো তাহলে কি সে পারতো। আর মানসিক শক্তি বলতে কি, পরস্পরের প্রতি ভালোবাসা যদি থাকতো, মনের টান যদি থাকতো, তাহলে কি তারা পারতো। কিন্তু তাদের মধ্যে কি ছিল না? এই মনের টান তাদের মধ্যে ছিল না। যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে কত বছর সংসার করেছে? 25 বছর। তাহার মৃত্যুটা যদি বা সহে, মৃত্যুদেহটা কি 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সেই মৃত স্বামীর পাশে একলা থাকিলেই। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় এ কথাও বলা আমার অভিপ্রায়। অভিপ্রায় মানে কি? উদ্দেশ্য নহে। কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহা নয়। কিন্তু এমন আরো অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি একথাই বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করিবার অধিকারে এই ভয়টাই কোনো মেয়ে মানুষ অতিক্রম করতে পারে না। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী একা স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও তাহার মধ্যে কি তার কোনো সন্তান পায় না। কোন শক্তি? এই শক্তি বলতে স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত ভালোবাসা আসলে সবার থাকে না, হয়তো কর্তব্য জ্ঞানের জোরে বিবাহ দেওয়া হইছে, এই জন্য বাধ্য হয়ে থাকা লাগতেছে, এই জন্য থাকে। কিন্তু সবাই কিন্তু আর পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ থাকে না। ভালোবাসা শ্রদ্ধাবোধ যদি থাকতো তাহলে এই যে সমাজে এত ডিভোর্স, এই যে এত অসামাজিক কার্যকলাপ, এগুলো তো হইতো না। কিন্তু আসলে থাকে না বাস্তবিকভাবে সমাজের মধ্যে ভালোবাসা। পরবর্তী প্রশ্নে যাই আমরা। গ্রামে যদি ইহার শাসন না থাকে, বাকি কিসের শাসনের কথা বলা হয়েছে? অন্ন পাপ, প্রেম, চুরি করা, পড়াশোনা না করা, কিসের শাসনের কথা বলা হয়েছে? আজকে পড়ানো হবে বিলাসী, অর্ধাঙ্গী আর প্রতিদান, তিনটা পড়ানো হবে। তিনটা পড়ানো হবে সাব্বির, তিনটা। অনেকেই 14 সঠিক উত্তর করেছে। 15 উত্তর কি হবে? পুষ্পা, আশা, সানজিদা সঠিক উত্তর করেছো। 15 উত্তর কি হবে বলো? গ্রামে যদি ইহার শাসন না থাকে, কিসের শাসন? অন্ন পাপ। অন্ন পাপ কি হিন্দু ধর্ম মতে কি? ওই যে উঁচু জাতের, হ্যাঁ, উঁচু জাত কি নিচু জাতের হাতে ভাত খাওয়া, নিচু জাতের হাতে ভাত খাওয়া, এই বিষয়টাই কি অন্ন পাপ। এই বিষয়টা কি বলা হয়েছে? অন্ন পাপ। এই তো সুন্দর, অনেকে উত্তর দিয়েছো। সঞ্জিদা, আশা, পুষ্পা, রফিকুল। দেখো, প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। এমন সময়ে একদিন হঠাৎ কানে গেল কি মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খুড়া কি করলো? তোলপাড় করায় বেড়াইতেছিল। কি বেড়াইতেছিল? যে গ্রামটা এবার রসাতলে গেল। রসাতলে যাওয়া মানে কি? অধঃপতনে যাওয়া। নালতের মৃত্যুর বলিয়া সমাজে তারার মুখ বাহির করিবার জোর হইল না। অকাল কুষ্মাণ্ড মানে কি? অপদার্থ। অপদার্থ বলতে কাকে বোঝানো হচ্ছে? ন্যাড়াকে। একটা সাপুড়ের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। শুধু তাই, শুধু নিকা নয়, তাও তো হয় না হয় চুলাই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিতে হয়। ভাত খাইতেছে মানে কি? অন্ন পাপ করেছে। সাপুরের মেয়ের হাতে উঁচু জাতের কেউ ভাত খাওয়াটা কি অন্ন পাপ? আর এটাকেই সে বলেছে কি গ্রামে যদি ইহার শাসন না থাকে তাহলে কি বনে গিয়ে বাস করিলেই তো হয়। পরবর্তী প্রশ্ন। ভয়ে নীলবর্ণ হয়ে গেল, কে এবং কেন? এখানে আসলে কে নীলবর্ণ হয়ে গেছিল ভয়ে? কে নীলবর্ণ হয়ে গেছিল? উত্তর করো। নীলবর্ণ কে হয়েছিল? ন্যাড়া সাপ দেখে, নাকি মৃত্যুঞ্জয় সাপ দেখে, নাকি আত্মীয়া স্বামীর লাশ দেখে, নাকি বিলাসী ন্যাড়াদের দেখে? কে? অবশ্যই কে? আমাদের এখানে বিলাসী ন্যাড়াদের দেখে কি হয়েছিল? ভয়ে নীলবর্ণ হয়ে গেছিল। গুড। দেখো, খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন কি এ যে ঘটিবেন তিনি অনেক আগেই জানিতেন, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়া পড়ে। কত বড় ভণ্ড একটা মানুষ! দেখো, এতদিন যে মৃত্যুঞ্জয় অসুস্থ, কোনোদিন তাকে উম, দেখতে যায় নাই, কোনো দিন দেখতে যায় নাই, আর এখন বলতেছে কি তিনি আসলে সবই জানতেন। আমাদের গ্রামে, আমাদের চাচা সমাজের মধ্যে কিন্তু এমন একটা প্রবণতা আছে যে তারা সব জানতা চামচুর, তারা সবই জানে আসলে, এরকম ভাব তারা অনেক সময় দেখায়। হ্যাঁ, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন করেন না এখন দেখুন সবাই, কিন্তু তা তো আর চুপ
করিয়া, কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যেন মুখ পড়ে, তখন আমরা কি গ্রামের লোকজন মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও কি লজ্জায় মরিয়া যাই। খোড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা কি 10-12 জন, আমরা মানে কি ওখানে কিন্তু ন্যাড়াও গেছিল মৃত্যুঞ্জয়কে আর বিলাসীকে মারতে, কিন্তু ন্যাড়াও ছিল। সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এজন্য, গ্রামের বদন দগ্ধ না হয় মানে কি গ্রামের মুখ যেন না পড়ে বা সম্মান যেন না নষ্ট হয়। তখন কি সবেমাত্র সন্ধ্যা হইয়াছে, মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি করিতেছে, অকস্মাৎ কি ওরা লাঠি সোঁটা হাতে এতগুলো লোক দেখিয়া তিনি কি হয়ে গেল, ভয়ে নীলবর্ণ হয়ে গেল। কে? বিলাসী ভয়ে নীলবর্ণ হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, একসঙ্গে কতজন বিলাসীর উপর আক্রমণ করলো করে বসলো? দেখো এখানে দেখেছিলাম যে 10-12 জন গিয়েছিল, এখন আমরা দেখবো যে কতজন আসলে আহ, বিলাসীর উপরে পড়েছিল। 10-15 জন, 10-11 জন, 10-12 জন, 15-20 জন মাত্রই আমরা দেখলাম কিন্তু। কয়জন? 10-12 জন। এই যে দেখো এখানে আছে, সঙ্গে সঙ্গে কি হলো, 10-12 জন বীর দর্পে হুংকার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ কি করি ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান। অর্থাৎ একটা আম, নারীর উপরেও এভাবে তারা আসলে গিয়ে অত্যাচার শুরু করলো। গুড। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর, গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিল? কে? ওই যে প্রাতঃস্মরণীয় মুখোপাধ্যায় মহাশয় কত টাকা দান করেছিল? সে কি 2 টাকা দান করেছিল, নাকি 2000 টাকা, নাকি 200 টাকা, নাকি 20 টাকা? সে আসলে কত টাকা দান করেছিল? কত টাকা? 200 টাকা। কত টাকা? 200 টাকা। দেখো আমরা এখানে দেখি, এই তো ইহারে কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে 2 বছর কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা, হবে এখানে নিন্দুকেরা, কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার, এবং পাছে তাহা ব্যাহত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা করিয়া অনেক পরিশ্রমের পর বউঠানকে সেখান হইতে ফিরিয়ে আনিয়াছেন। সেটা কাশী বটে, সেটা কাশী বটে বলতে কাশীতে মানুষ যায়, কিন্তু সেখানে ভালো কাজে হয়, পাশাপাশি অনৈতিক কার্যকলাপও ঘটে। তো প্রাতঃস্মরণীয় মুখোপাধ্যায় মহাশয়ের যে পুত্রবধূ ছিল সে কাশিতে গিয়েছিল বটে, কিন্তু সে কি করতে গিয়েছিল? সে অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল। কিন্তু তারপরেও কি গ্রামে কিন্তু তাহার সম্মান নষ্ট হয় নাই। কেন নষ্ট হয় নাই? কারণ কি, ছোট বাবু তাহার স্বাভাবিক ঔদার যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কি করলো, 200 টাকা দান করিল। আর 5খানা গ্রামের ব্রাহ্মণদের শত দক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক শত ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় করিলেন, তখন কি ধন্য ধন্য পড়িয়া গেল। অর্থাৎ দেখেছো, ধনীদের ক্ষেত্রে সমাজের নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নাই, কিন্তু যারা দরিদ্র মানুষ তাদের উপরেই যত নিয়ম শৃঙ্খলা আইন বর্তিত হয়, কিন্তু ধনীদের ক্ষেত্রে আসলে কোনো নিয়ম শৃঙ্খলা মানা হয় না। ন্যাড়ার গ্রাম থেকে মালোপাড়ার দূরত্ব কতটুকু ছিল? 2 মাইল, 2 ক্রোশ, 2 কিলো, 4 ক্রোশ। কি বলেছে ন্যাড়া? যে ক্রোশ 2 দূরে মালোপাড়া। দেখো এখানে সুন্দর করেই বলা আছে, বছর খানিক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র কি করেছি, সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়া ফিরিয়াছি। একদিন দুপুর বেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। কত দূরে? ক্রোশ 2 দূরে। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় কি গেরুয়া পাগড়ি, কত বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুঁতির মালা। কে বলিবে এ আমাদের মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় এখন কি করেছে? জাত বিসর্জন দিয়ে সাপুড়ে হয়ে গেছে। কারণ কি? সে কাকে বিয়ে করেছে? সে হচ্ছে আমাদের বিলাসীকে বিয়ে করেছে। বিলাসীকে বিয়ে করার কারণে সে সাপুড়ে জীবনযাপন শুরু করেছে, জাত বিসর্জন দিয়েছে। ন্যাড়ার শৈশব থেকে কয়টা শখ ছিল? ন্যাড়ার শখ কয়টা ছিল? 2টা, 3টা, 4টা। ন্যাড়ার কয়টা শখের কথা বলা ছিল? হ্যাঁ, 19-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 20-এর উত্তর কি হবে বলো? 20-এর উত্তর কি হবে? ন্যাড়ার কয়টা শখ শখ ছিল? 2টা। কয়টা? 2টা। কি কি ছিল? দেখো, ছোটবেলা হইতে 2টা জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল। একটা কি ছিল? গোখরা সাপ ধরিয়া পোষা, আর একটা কি করা? মন্ত্র সিদ্ধ হওয়া। তাহলে কয়টা শখের কথা বলা হচ্ছে? 2টা শখের কথা। গুড, এই তো অনেকেই সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্নে যাব আমরা। মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়েছিল কিভাবে? এখানে কোন মন্ত্র? এখানে ওই যে বিশরীর আজ্ঞার কথা বলা হচ্ছে। তারা ভাবতো কি, এই যে মন্ত্র তারা পাঠ করে, এই মন্ত্র কি এমনি এমনি তৈরি হয় নাই, কেউ কি দৈব বলে সৃষ্টিকর্তার কাছ থেকে পাইছে। আর এই মন্ত্র কি তারা ভাবতো যে কার্যকর, কিন্তু এই মন্ত্র যে আসলে মিথ্যা, সেটা কখন কার্যকর বা তারা বুঝতে পারে কখন? যে বিলাসের আত্মহত্যার মধ্য দিয়ে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে, নাকি মৃত্যুঞ্জয়ের সাপে কামড় খাওয়ার মধ্য দিয়ে? কোনোটিই নয়। কোনটার মাধ্যমে? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর মধ্য দিয়ে বুঝতে পারে যে এই
মন্ত্র কার্যকর নাই, কারণ কি মৃত্যুঞ্জয় যখন সাপে কামড়কে দিয়েছিল তখন কিন্তু তারা বারবার এই মন্ত্র পাঠ করেছিল। কিন্তু এই মন্ত্র পাঠ করে কি হয় নাই, আলটিমেটলি কোনো লাভ হয় কিন্তু হয় নাই, কোনো লাভই হয় না। কারণ কি সাপের বিষ কিন্তু ঊর্ধ্বে উঠলো আর মৃত্যুঞ্জয় কি হলো, ফাইনালি মারা গেল। এই যে ইহার মানে যে কি তাহা আমিও জানিতাম না। ইহার কোনটা মানে ওই যে কার আজ্ঞা বিশরীর আজ্ঞা, ওই যে ওরে কেউট তুই মনসার বাহন, ওই যে মন্ত্রটা আছে সেই মন্ত্রকে বলা হয়েছে। কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা বা ঋষি ছিলেন নিশ্চয়ই কেউ না কেউ ছিল, তাহার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হয়ে গেল বটে। চরম মীমাংসা বলতে কি, ওই যে মৃত্যুঞ্জয়ের সাপের কামড় খাইলো সেই দিনকেই কি বলা হয়েছে, সত্য মিথ্যার চরম মীমাংসা। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। দেখো এমন করে মানুষ ঠকায় না উক্তিটি বিলাসী কোন প্রসঙ্গে করেছিল? এই কথাটা বিলাসী কোন প্রসঙ্গে বলেছিল মানুষ ঠকানো? সে কি সাপ ধরার কথাই বলেছিল মানুষ ঠকানো, নাকি সাপের সঙ্গে খেলা করা, খেলা দেখানো, নাকি মন্ত্র পাঠ, নাকি শিকড় বিক্রি? কোন বিষয়টাকে সে বলেছিল যে অমন করিয়া লোক ঠকায়ও না? সে কোনটা নিয়ে বলেছিল? শিকড় বিক্রি। কারণ কি বিলাসী ছিল খুব সৎ প্রকৃতির মানুষ। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত কি করতো, বিলাসী তর্ক করতো। কারণ কি সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা ছিল শেকড় বিক্রি করা। শিকড় বিক্রি যা দেখাবে মাত্র কি সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটি কাজ করিতে হয়। সে যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পোড়াইয়া বার কয়েক সেকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ি দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তাহা ভাবিয়া পান না। অর্থাৎ তাহলে কি এটা একটা নিছক ভণ্ডামি ছিল? কারণ ওই সাপের তো বীজটা তাকেই ভেঙে ফেলা হচ্ছে এখন, তাহলে তো ওই শিকড় দিয়ে আসলে পালাচ্ছে না। কিন্তু সবাই এটা করলো, বিলাসের এটা অপছন্দ ছিল না। কারণ কি তাদের তো আসলে থাকা খাওয়ার কষ্ট নেই, তাদের তো যথেষ্ট টাকা পয়সা আছে। তাহলে কেন আসলে মিছামিছি মানুষ ঠকাবো? এই মানুষকে ঠকানো বা লোক ঠকানো কাজটা কি তার পছন্দ না আসলে। দুই হতে পারে কোন প্রসঙ্গে বলা হয়েছে? ন্যাড়া মিথ্যা বলতে পারে, কানাই দলবল নিয়ে আবার আসতে পারে, সাপ বেশি থাকতে পারে, বাড়িতে আগুন ধরিয়ে দিতে পারে। কি হবে? সাপ বেশি থাকতে পারে। দেখো বিলাসী সাপুড়ের মেয়ে সে মাথা হেট করিয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া আমাকে বলিল কি, ঠাকুর একটু সাবধানে কুড়ো, সাপ একটা নয় এক জোড়া তো আছে বটেই, আরো বেশি থাকতে পারে। তাহলে কোন প্রসঙ্গে বলা হয়েছে? এই সাপ যে বেশি থাকতে পারে সেই প্রসঙ্গেই কিন্তু বলা হয়েছে যে আরো বেশি থাকতে পারে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি পরিহাসের বিষয়, পরিহাসের বিষয় হয়ে দাঁড়াইছিল কোনটা? ন্যাড়ার অনধিকার চর্চা, মৃত্যুঞ্জয়ের বিয়ে করা, মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা, বিলাসীর আত্মহত্যা। আমরা দেখলাম কি মৃত্যুঞ্জয় কি হলো, এই যে আগের স্লাইডটা যদি আমরা একটু যাই, যে বিলাসী কাগজ দেখাইয়া কহিল কি, দেখছো না বাসা করিয়াছিল? মৃত্যুঞ্জয় কহিল কাগজ তো ইঁদুরে আনতে পারে। বিলাসী কহিল দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক কি বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মিনিট দশকের মধ্যে, কয় মিনিটের মধ্যে? মিনিট দশকের মধ্যে একটা প্রকাণ্ড খড়িস গোখরা ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতেই কি হলো, মৃত্যুঞ্জয় ও করিয়া নিঃশ্বাস ফেলিয়া দিল। আসিয়া দাঁড়াইলো, তাহার হাতের উল্টো দিকে কি হলো, ঝরঝর করে রক্ত পড়তেছিল। রক্ত পড়তেছিল কারণ কি সাপ তাকে কামড় দিয়েছে, সাপ কামড় দেওয়ার কারণেই কি রক্ত। আর পরিহাসের বিষয় কি, বিলাসীর আত্মহত্যা। দেখো এখানে আমরা দেখি, একদিন গিয়া শুনিলাম কি ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্র মতে কি সে নরকেই গিয়াছে। কারণ কি আত্মহত্যা করলে কি হবে, আত্মহত্যা করলে সে আসলে আলটিমেটলি নরকে যাবে। তার জন্য কি স্বর্গে কোনো ঠাঁই নাই, আত্মহত্যা করলে তার স্থান আসলে নরকেই হবে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, এটা একটা বহুপদী প্রশ্ন। অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকি আছে, এই উক্তি কি কিসের ইঙ্গিত? বর্ণ হিন্দু সমাজের রীতিনীতির প্রতি, সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি, সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি? এখানে কোনটা সঠিক হবে? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, এক, দুই ও তিন, উত্তর করো। হ্যাঁ, অনেকেই 24-এর সঠিক উত্তর দিয়েছে, রফিকুল, মাহিদ, রাফসান, ফাহমিদা, পুষ্পা, সানজিদা, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। গুড। জি, 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 গুড। এটাকে কি হবে, দেখো এটা দ্বারা হিন্দু সমাজের রীতিনীতির কথাও বলা হয়, পাশাপাশি অলিখিত বিধি ব্যবস্থার প্রতিও বলা হয়, সমাজের অন্ধবিশ্বাস সবগুলোই। এখানে সংকীর্ণতা বানানটা একটু ভুল আছে, সংকীর্ণতা বানানে কি দীর্ঘই হবে, দীর্ঘই হবে।
দেখো, এখানে এই যে সমাজের অলিখিত বিধি ব্যবস্থা, এই অলিখিত বিধি ব্যবস্থার কথা কিন্তু আবার ডিরেক্ট উল্লেখ করা নেই। অলিখিত বিধি ব্যবস্থা কিন্তু ডিরেক্ট উল্লেখ করা নেই, কিন্তু হিন্দু সমাজের যে রীতিনীতির কথা বা সমাজের অন্ধবিশ্বাস এটার কথা কিন্তু বলা আছে। 1 আর 3-এর কথা কিন্তু বইয়ে ডিরেক্ট বলা আছে। কিন্তু আমরা যদি এই অন্ধবিশ্বাসকে একটা অলিখিত বিধি ব্যবস্থা ধরতে পারি আমরা, কিন্তু এটা কিন্তু আসলে বইয়ে ডিরেক্ট না। এখানে আমাদের সঠিক উত্তর 1 ও 3 নেওয়া উচিত। 1 ও 3, 2 নাম্বারটা আমরা নিব না, কারণ ব্যাখ্যায় কিন্তু আমাদের লাস্ট যে পেজ ওখানে কিন্তু সমাজের অলিখিত বিধি ব্যবস্থার কথা বলা নেই। এখানে কিন্তু বেসিক্যালি আমাদের হিন্দু সমাজের যে রীতিনীতি অর্থাৎ হিন্দু সমাজকে কটাক্ষ করা হয়েছে, আর সমাজের অন্ধবিশ্বাস আর সংকীর্ণতাকে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 ও 3 নাম্বার। 1 ও 3 নাম্বার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। এন্ট্রান্স কোন পরীক্ষার সমতুল্য? এন্ট্রান্স কোন পরীক্ষার সমতুল্য? এন্ট্রান্স কোন পরীক্ষার সমতুল্য? এটা কি হবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ? এই প্রশ্নটা কোথা থেকে এসেছে? শব্দ অর্থ অংশ। কি অংশ থেকে এসেছে? শব্দ অর্থ অংশ থেকে। শব্দার্থ অংশ থেকে এসেছে। দেখো, একটা বিষয় হচ্ছে বহুপদী যে উত্তর করবো আমরা, বহুপদী প্রশ্নগুলো অনেক কনফিউজিং হয়। কারণ এটা যে প্রশ্ন করতেছে সে আসলে কোন মাইন্ডে উত্তর সেট আপ করতেছে, এটা একটা অনেক জটিল বিষয় বহুপদীর উত্তর করা। যদি হুবহু ডিরেক্ট আমাদের বইয়ে থাকে তাহলে একটা হিসাব, বা আমরা একটু ভেবেচিন্তে উত্তর করতে গেলে কিন্তু এক এক সময় দেখা যায় যে উত্তরের সাথে আমাদের পার্থক্য চলে আসতেছে। কারণ বহুপদী তো, এটা তো নানাভাবে উত্তর হতে পারে, কারণ এইটার ব্যাখ্যা তো ডিরেক্ট বইয়ে হুবহু লাইন নাই। তার ব্যাখ্যা তো হুবহু লাইন নাই, সেই হিসাবে কি এটা একটু আমাদের বিভিন্ন রকম উত্তর আসতে পারে। বিভিন্ন রকমের উত্তর আসতে পারে। এটা উত্তর করে, এটার উত্তর আমাদের কি হবে? এন্ট্রান্স পরীক্ষার সমতুল্য কোনটা? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোনটা হবে? এটা কিন্তু আমরা কোথায় পাবো? এটা কিন্তু আমরা শব্দ অর্থ অংশ, শব্দ অর্থ অংশ যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা সেখানে পাবো। শব্দ অর্থ অংশ পড়লে আমরা পাবো। অনেকেই উত্তর করতেছো এ, বি, বি, সি। সবাই এ বির মধ্যে আটকে আছো, সি ডি কেও বলো। একবার যদি তোমরা শব্দ অর্থাংশ ভালো করে পড়ো তাহলে কিন্তু এগুলো সবচেয়ে সহজ উত্তর করতে পারবে, কিন্তু তোমরা তো পড়ো না। এটা কোন পরীক্ষার? মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। কোন পরীক্ষার? মাধ্যমিক পরীক্ষার। দেখো, কিছু শব্দ অর্থ দরকার আছে এখানে, সেই শব্দ অর্থগুলো দেখানো হয়েছে। বারোয়ারি, অনেকের সমবেত করার চেষ্টায় যা করা হয় বা সর্বজনীন। সদক্ষিণা, সদক্ষিণা কি? পুরোহিতদের সম্মানী বা সেলামি সহ। ফলাহার, জলযোগ। মহত্বের কাহিনী কি? মহানুভবতার কাহিনী, ব্যঙ্গার্থে নিচুতার কাহিনী। এন্ট্রান্স কি? প্রবেশিকা পরীক্ষা, বর্তমান মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। ধুসুনি কি? ইত্যাদি মানে মোটামুটি এটা একটা বাঁশের ঝুড়ি বোঝায়, ধুসুনি বলতে বাঁশের ঝুড়ি। পঞ্চমুখ কি? মুখর, পঞ্চমুখ, মুখর। পরবর্তী প্রশ্ন দেখবো। এডেন কি? গ্রাম, শহর, নগর, বন্দর। এডেন একটা কি ছিল? বন্দর ছিল। এডেন কি ছিল? বন্দর। এডেন কি ছিল? বন্দর। দেখো, সাইবেরিয়া, সাইবেরিয়া কি? রাশিয়ার অন্তর্গত এশিয়ার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ ভূভাগ, এশিয়া মহাদেশের 1/3 অঞ্চল এর মধ্যে পড়েছে। এখানে আর বেশি কিছু দরকার নেই, জাস্ট এতটুকু দেখো যে পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল, বৈকাল হ্রদ এখানে অবস্থিত। আর এডেন কি? লোহিত সাগর ও আরব সাগরের প্রবেশ পথে আরব দেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বিখ্যাত বন্দর। এডেন একটা বন্দর যা কি সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। এডেন কিসের জন্য বিখ্যাত? সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। বিলাসী গল্পের জীবন প্রবাহে কি ফুটে উঠেছে? যৌতুক প্রথা, কুসংস্কার, ধর্মীয় গ্রামী। দেখো, যৌতুক কোথায় দেখেছিলাম আমরা? যৌতুক দেখেছিলাম আমরা অপরিচিতায়। হ্যাঁ, অপরিচিতা যখন পড়েছিলাম তখন কিন্তু যৌতুক ছিল। অপরিচিতায় যৌতুক ছিল, কিন্তু অপরিচিতায় কিন্তু যৌতুক থাকলেও কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ওরকম না থাকলেও বিলাসী গল্পের ক্ষেত্রে কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামি আমরা দেখতে পাই। আমরা কিন্তু এখানে যৌতুক দেখতে পাই না। তাহলে উত্তর কি হবে? 2 ও 3। এখন আমরা যাব, এটা হচ্ছে অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী আমাদের প্রবন্ধ। এখানে প্রবন্ধের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, প্রবন্ধে আমাদের গল্পের মতো সিকুয়েন্স নাই যে প্রত্যেকটা অংশ আমাদের খুব ভালো করে উম, দেখতে হবে। প্রত্যেকটা লাইন প্রবন্ধের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ না আসলে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। আমরা থিম বুঝলেই সৃজনশীল খুব ভালোভাবে লেখা সম্ভব। দেখো,
প্রথম প্রশ্ন আমরা দেখি যে রোকেয়ার রচনা কোনটি? ডাকঘর, তেল, লকড়ি, দেয়াল, কি লিখেছে অবরোধ বাসিনী? প্রথম প্রশ্নই উত্তর। 28-এর, হ্যাঁ অনেকে 28-এর উত্তর দিচ্ছে। আমরা এখন কত নম্বরে আছি? 29 নম্বর। প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর কি হচ্ছে? কোন রচনা লিখেছেন? অবরোধ বাসিনী। অবরোধ বাসিনী, দেখো কি কি লিখেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো আমরা একটু দেখি। পদ্মরাগ লিখেছেন, অবরোধ বাসিনী লিখেছেন, মতিচুর লিখেছেন, সুলতানার স্বপ্ন লিখেছেন। এইগুলো হচ্ছে তার লেখা। ইংরেজি গ্রন্থ কি? সুলতানাস ড্রিম তারই রচনা। বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস আর এস হোসেন নামে। মিসেস আর এস হোসেন, ওই যে রোকেয়া সাখাওয়াত হোসেন নামে। হ্যাঁ 29-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 30 নম্বরের উত্তর করো। একদম গল্পের প্রথমেই চলে আসলাম আমরা। দেখো আমাদের একটি রোগ আছে। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন? অলসতা, দুর্বলতা, দাসত্ব, কপটতা। সে কি বলেছেন? রোগ বলতে সে দাসত্বকে রোগ বলেছেন। এই দাসত্ব কি? এই যে নারীরা, তার মতে নারীরা পুরুষের দাসত্ব করে, এই জিনিসটাকেই তিনি বুঝিয়েছেন। নারীরা যে পুরুষের দাসত্ব করে, এই জিনিসটাকেই তিনি একটা রোগ হিসাবে উল্লেখ করেছেন। এই রোগটাকে তিনি কি হিসাবে উল্লেখ করেছেন? এই বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন কি হিসাবে? রোগ হিসাবে। দেখো কোন রোগীর চিকিৎসা করিতে হইলে, কোন রোগীর চিকিৎসা করতে হইলে প্রথমে কি করতে হবে? রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করবে। অবলা জাতি বলতে কি? নারী জাতিকে বোঝাচ্ছে। নারী জাতিকে অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনাদের জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে, আর সেই রোগটা কি? দাসত্ব। তাহলে আমরা কি দেখলাম? সে রোগের কথা কি বলেছে? দাসত্বকে বলেছে। দাসত্ব হচ্ছে তার মধ্যে কি একটা রোগ। গুড, এই তো 30-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছে। 31-এর উত্তর করো। 30-এ মাহিদ উত্তর দিয়েছে, রফিকুল, সানজিদা সঠিক উত্তর দিয়েছে। 31-এর উত্তর দেখি আমরা। দেখো প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের পরিবর্তিত অবস্থার কথা বলেছেন? কাদের পরিবর্তিত অবস্থার কথা আসলে বলেছিলেন? পার্সি পুরুষদের, পার্সি মহিলাদের, আরব পুরুষদের, আরব মহিলাদের। কাদের কথা বলেছিলেন? পার্সি মহিলাদের কথা বলেছিলেন। পার্সি মহিলাদের। দেখো আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। কোনো একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত কি গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। কারণ কি? তাহারা কি ছত্র ব্যবহারে অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বসবাস বাড়াবাড়িটা কি সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পদ্মা মোচন হইয়াছে সত্য, কিন্তু কি মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? পার্সি নারীরা আগে পর্দা করতো, এখন পর্দা করে না, কিন্তু তাদের মতে কি হয় নাই? এইটা তাদের মানসিক দাসত্বকে অতিক্রম করতে পারে নাই। কারণ কি? শ্লোকে বলতে চাচ্ছেন যে তারা পুরুষ তাদেরকে একসময় পর্দা করতে বাধ্য করতো, তাই তারা পর্দা করতো। এখন পুরুষ তাদেরকে নিষেধ করতেছে পর্দা করতে, এজন্য তারা পর্দা করতেছে না। তো তাদের পর্দা করা আর না করাটা যতটা না নিজের উপর নির্ভরশীল আছে, তার চেয়ে পুরুষের উপর বেশি নির্ভরশীল। সেজন্য এটাকে সে দাসত্ব হিসাবে উল্লেখ করেছেন। দেখো অবশ্যই হয় না। কারণ কি? ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাহাদের সক্রিয় বুদ্ধি বিবেচনায় তো কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতী সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছেন। ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আসলে নারীরা যে পর্দার বাইরে আসতে পারছেন, এটা আসলে নারীদের ক্রেডিট নেই। আসলে বুঝি না এই বিষয়টা। উনি বলতে চাচ্ছেন যে পর্দার মধ্যে থাকলেও সমস্যা, আর যখন বাইরে আনছে তখন বলতে চাচ্ছে যে এটা আসলে কারা আনছে? পুরুষরা আনছে বলে। এটা আসলে নারী নিজে থেকে আসতে পারে নাই। কারণ কি? পার্সি পুরুষরা বিলেতের সভ্যতা ধারণ করার জন্য তাদের নারীদেরকে বাইরে আনার কাজ শুরু করেছে বা প্রথা চালু করেছে। নারীরা সেটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখানে নারীদের মধ্যে সক্রিয়তা কিছু নাই। তারা সেই যে অবলা নারী বা জড় পদার্থের মতো ছিল, তারা এখনো সেই জড় পদার্থের মতোই আসলে আছে। পরবর্তী প্রশ্ন, কলম্বাসকে লোকেরা কি হিসাবে অভিহিত করেছিল? মূর্খ, সাহসী, বাতুল, জ্ঞানী। বাতুল হিসাবে উপস্থাপন করেছিল কি? পাগল হিসাবে উপস্থাপন করেছিল আসলে। দেখো কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প ছিলেন, তখন লোকে কি তাহাকে বাতুল বলে নাই? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়ে আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চায়, ইহাও বাতুলতা বই কি? মানে তুমি একজনের দাসত্ব করে তুমি যদি চাও যে তার সে ভালো হবা বা তার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করবে, এটা তাদের কাছে পাগলামি মনে হইতে পারে। রামচন্দ্র ছিলেন কি? প্রেমিক, তপস্বী, তপস্বী ধর্মগুরু, ধার্মিক স্বাস্থ্যকার, প্রেমিক ধার্মিক। কি ছিলেন? 32-এর আমাদের অনেকেই উত্তর দিয়েছে। মাহিদ উত্তর দিয়েছে, রফিকুল, সানজিদা। গুড।
এই তো অনেকেই সঠিক উত্তর করেছো। এখানে 33-এর উত্তর কি হবে বলো? 33-এর উত্তর কি হবে? 33-এর উত্তর কোনটা হবে বলো? এই যে অনেকে এখনো 32-এর উত্তর করতেছে। আমাদের কি ছিলেন দেখো, রামচন্দ্র কি ছিলেন? প্রেমিক ছিলেন এবং ধার্মিক ছিলেন। গুড। প্রেমিক এবং ধার্মিক। দেখো, নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরু লোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পদ্মানশীল ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়নী এবং সহচরী। আর রামচন্দ্র কি ছিল? প্রেমিক এবং ধার্মিক। এই দুইটা বিশেষণ কিন্তু তার নামের সাথে যুক্ত আছে। এই দুইটা বিশেষণ কিন্তু আমরা দেখতে হবে। কিন্তু রাম সীতার প্রতি যেরূপ ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটা পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেরূপ। দেখো, তিনি কি বলতে চাচ্ছেন, একটা বাচ্চা যখন বা একটা বালক যখন পুতুল নিয়ে খেলে, পুতুলের কোনো সক্রিয়তা নাই। বালকের যখন যেভাবে ভালো লাগতেছে সেভাবে খেলতেছে। ভালো লাগলে পুতুল নিয়ে খেলতেছে, না লাগলে পুতুলকে আছাড় দিয়ে ফেলে দিচ্ছে। তো যেমন তার ইচ্ছা হচ্ছে ঠিক সেভাবেই তাকে ব্যবহার করতেছে। এখানে বলতে চাচ্ছে যে রামচন্দ্র সীতার সাথে ঠিক তেমনই আচরণ করতেছে, বালকের মতোই। অর্থাৎ বালক পুতুলের সাথে যেভাবে আচরণ করে, এখানে সীতাকে সে কোনো পাত্তা দিচ্ছে না। রামচন্দ্রের যখন যেভাবেই মনে হচ্ছে তার সাথে সেভাবে আচরণ করছে। উগ্রতা দেখানোর দরকার হলে উগ্রতা দেখাচ্ছে, কখনো ভালোবাসা দিতে মন চাইলে ভালোবাসা দিচ্ছে। তো তার নিজের উপরেই আসলে নির্ভর করতেছে যে কোন আচরণ করবে বা কি করবে। দেখো, বালক ইচ্ছা করিলে কি করতে পারেন? পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারেন। আবার কি, পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে। পুতুলের ভাবনায় অনিদ্রায় রাত্রি যাপন, রজনী যাপন করতে পারে। আবার কি, পুতুল যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গস্ত হইতে পারে। হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে। আবার বিনা কারণে রাগ করিয়া পুতুলকে কাদায় ফেলিয়াও দিতে পারে। কিন্তু কি পারে না? পুতুল বালকের কিছুই করিতে পারে না। ঠিক তেমনি কি পারতেছে না, সীতা রামচন্দ্রকে কিছুই করতে পারছে না। অর্থাৎ নারীর দাসত্বকে সে এমন ভাবে উল্লেখ করতেছে যে ওই সমাজে পুরুষরা যা খুশি নারীর সাথে করতে পারতো, কিন্তু নারীর আসলে কিছু করার ছিল না। অর্থাৎ সে একটা পুতুল মাত্র। না, পুরুষ যখন ইচ্ছা তার সাথে খেলতেছে, আর যখন ইচ্ছা না তাকে ছুড়ে ফেলে দিচ্ছে, এমন একটা অবস্থা আর কি। পরবর্তী প্রশ্ন দেখো, আহ তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। কার ইচ্ছা প্রকাশের শক্তি আছে? এতক্ষণ আমরা কার সম্পর্কে পড়তেছিলাম? রামচন্দ্র আর সীতার। তো আমরা দেখলাম যে রামচন্দ্র কি করতেছিল, নিজের নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাচ্ছিল। নিজের ইচ্ছার প্রতিফলন, নিজের ইচ্ছার প্রতিফলন আসলে সে ঘটাচ্ছিল। ঠিক নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাইতে গিয়ে সে একটা জিনিস ভুলে গেছিল, যে আমাদের এই যে সীতারও কিন্তু ইচ্ছা প্রকাশের শক্তি আছে। সে কিন্তু এটা একবারও ভাবে নাই। সীতার কথা একবার ভাবে না। দেখো, এখানে বলা আছে, রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন না। পরবর্তী প্রশ্নে যাব আমরা। হ্যাঁ, 34 রফিকুল সঠিক উত্তর দিয়েছ। গুড। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক দ্বিচক্র শকটের উদাহরণ দিয়েছেন, তার বড় অংশকে পতি নাকি পত্নী নাকি ভাই নাকি বোন? বড় অংশ কাকে বলা হয়েছে বলো? উত্তর করো। অনেকেই সঠিক উত্তর দিয়েছ। গুড। হুম। দ্বিচক্র শকটের বড় অংশ কি? দেখো, এই টাইপের প্রশ্ন যদি অর্ধাঙ্গী থেকে পাও, সব সময় সেরাটা করা হয়েছে কাকে? পুরুষকে। তাহলে আন্দাজেই তুমি সঠিক উত্তর দিতে পারবা যদি তুমি একবার একটু মূল ভাবটা পড়ো। তাহলে কি, অবশ্যই পতি, অবশ্যই পতি। দেখো, যে শকটের এক চক্র বড়, এই বড় চক্রকে কি বলা হয়েছে? পতি। আর এক চক্র ছোট, সেটা কি? পত্নী হয়। সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না, সে কেবল একই স্থানে ঘুরিতে থাকিবে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না। আমরা ওই যে গাড়ির যদি সামনের চাকা বড় আর পিছনের চাকা যদি ছোট হয়, তাহলে কি ওই গাড়ি আসলে ঠিকঠাক ভাবে চলতে পারে না। রোকেয়ার যে কথা আমরা শুনেছিলাম, ঠিক এখানেও সেভাবেই তিনি বলেছেন যে সামনের যে দ্বিচক্র শকটের প্রথমটা বা বড় অংশ পুরুষ বা স্বামী, আর খাটো অংশ বা নিচু অংশ কি করা হয়েছে? স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। আর এভাবে তো হইলে আসলে আলটিমেটলি কোনো উন্নয়ন সম্ভব না বা কোনো কিছুই সম্ভব না। স্বামী যখন পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি করেন? বালিশের ওয়ারে ফুল তোলেন, বালিশের ওয়ার সেলাই করেন, বালিশের ওয়ার দৈর্ঘ্য প্রস্থ মাপেন, বালিশের ওয়ার পরিষ্কার করেন। কি করেন?
স্বামী যখন সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন না, বা তখন স্ত্রী কি করেন, বালিশের অরের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেম আলাপ গ্রন্থে তিনি বলেছেন কি, স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি করেন, একটা বালিশের অর্ডের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। কিসের জন্য? সেলাই করার জন্য। কিন্তু এখানে অপশনে সেলাই করা কিন্তু উত্তর হবে না, কি করেন এটা কিন্তু জিজ্ঞাসা করে, সে দৈর্ঘ্য প্রস্থ মাপার কথা কিন্তু বলা হয়েছে। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘন ঘন তুলাদণ্ডে ওজন করেন, ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন কি করেন, রন্ধনশালায় বিচরণ করেন, চাউল চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। এই অংশটা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ, যে স্বামী যখন এটা করেন তখন স্ত্রী কি করেন, এই টাইপের প্রশ্ন। অর্থাৎ সে বারবার দেখাতে চাচ্ছে যে আহ, স্বামী পৃথিবী জয় করতেছে, বিশ্ব জয় করতেছে, আর স্ত্রী কি ওই রান্নাঘরের মধ্যে আর ঘরের কাপড় সেলাইয়ের মধ্যেই আছে। অর্থাৎ নারীকে কি করা হয়েছে, নারীকে গৃহবন্দী করে রাখা হয়েছে আসলে, তার মতে নারীকে গৃহবন্দী করে রাখা হয়েছে, আর পুরুষ পৃথিবী জয় করতেছে। আমাদের দেশে বালকের মনটা কোথায় ঘুরিতে থাকে? বালকের মনটা কি খেলার মাঠে ঘোরে, নাকি রান্নাঘরে ঘোরে, নাকি স্কুলে, নাকি গভীর চিন্তায়? বালকের মনটা আসলে কোথায় ঘুরতে থাকে? রান্নাঘরে। কোথায়? রান্নাঘরে তার মায়ের সাথে ঘুরতে থাকে। দেখো, অনেকেই বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই, মেয়েরা চর্বচস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দুই চারখানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরাধন অর্থাৎ পৃথিবীতে আসেন। এই জন্য কি দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্র দ্বারায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাশ হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত কোথায় পড়ে আসে? রান্নাঘরেই ঘুরিতে থাকে। পরবর্তী প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। 37-এ অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আমরা 38 নম্বর অংশ দেখি। 38 নম্বরে বলা হয়েছে যে সুকুমারী গোলাপ লতিকায় কোন ফুল ফলানোর কথা বলা ছিল আসলে? আম, জাম, কাঁঠাল, লিচু। তুমি যদি গল্পটা বা প্রবন্ধটা একবার পড়ে থাকো তাহলে খুব সহজ প্রশ্ন, আর যারা প্রবন্ধটা পড়ো নাই তাদের জন্য কিন্তু আসলেই কঠিন। নতুন প্রবন্ধগুলো একবার হলেও তোমাকে ভালো করে রিডিং পড়তে হবে। দেখো, কোন ফলের কথা বলা আছে? কাঁঠাল ফলের কথা। কোন ফল? কাঁঠাল ফল। দেখো, যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৈহিত্রকে হৃষ্টপুষ্ট পাহল ওয়ান দেখিতে চাহেন কিনা। অর্থাৎ সব সময় আমরা পুরুষদেরকে যে গুরুত্ব দিচ্ছি বা পুত্র সন্তানকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু নারীদেরকে আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমার মনে হয় উনি যে টাইমে লিখেছিলেন সেই সময় হয়তো এমন বিষয় ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমরা আসলে এই চিন্তাধারার প্রতিফলন দেখি না। বর্তমান সময় নারী পুরুষের আমরা দেখি যে সবাইকে আসলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাহাদের দৈহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে, এইরূপ ইচ্ছা করেন কিনা? যদি সেইরূপ ইচ্ছা করেন তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ফলাইতে চান। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৈহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে, মাং মারো চোট লাগরা হাই, এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার কর্তাকে শাসাইয়া বলে যে, কাই মারতা থা, হাম নালিশ করেগা, তা হইলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। অর্থাৎ তার মতে যখন আমি ছেলেকে মারতেছি, ছেলে কি করবে, আমি চাচ্ছি যে ছেলে তাৎক্ষণিক তাকে আবার হিট করবে, তাকে যে মারতেছে সে পাল্টা জবাব দিবে। কিন্তু নারীর ক্ষেত্রে আমি চিন্তা করতেছি কি, যে মেয়েকে যদি কেউ কিছু বলে তাহলে কি মেয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করবে না, সে আমার কাছে এসে নালিশ জানাবে। তো আমার দৃষ্টিভঙ্গি যদি এরকম থাকে তাহলে কি আমি তো আসলে পরিবর্তন করতে পারবো না, আমাকে আগে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আমি ছেলের বেলা চাচ্ছি যে ছেলেকে যদি কেউ মারে ছেলে পাল্টা আঘাত করবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে উল্টোটা চাচ্ছি যে সে আঘাত করা বাদ দিয়ে সে আমার কাছে এসে নালিশ করবে, কান্নাকাটি করবে। এমনটা চাইলে আসলে পরিবর্তন সম্ভব না। আমাকে কি করতে হবে? আমি ছেলের ক্ষেত্রে যেমন চাচ্ছি ঠিক মেয়ের ক্ষেত্রেও কি আমাকে একই দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী যখন ঋণ জালে স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরিয়া যাইতেছেন, স্ত্রী তখন কিসের চিন্তা করতেছেন? স্ত্রী তখন কিসের চিন্তা করতেছেন? স্ত্রী কি শাড়ির চিন্তা করতেছেন, গহনা, নাকি অর্থ, নাকি টুপি? স্ত্রী কিসের চিন্তা করতেছেন? টুপির চিন্তা। কিসের চিন্তা? টুপির। দেখো, এই অংশটা সুন্দর করে আমরা এখানে দেখি। খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না, তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহার অংশীর জীবনে জীবন জীবন মিলাইয়া তন্মনী হইয়া যান না। স্বামী যখন কি করেন, ঋণ জালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরিতেছেন, তখন কি হচ্ছে, স্ত্রী নতুন টুপির চিন্তা করিতেছেন। এই অংশটা একটু দেখতে হবে। দেখো,
অর্ধাঙ্গী প্রবন্ধ অনুযায়ী পিতার স্নেহ যত্ন কোন ধরনের সম্পত্তি? স্নেহ যত্নকে আসলে কোন ধরনের সম্পত্তি বলা হয়েছে? পার্থিব সম্পত্তি নাকি অপার্থিব সম্পত্তি নাকি বৈধ সম্পত্তি নাকি ওয়ারিশান সম্পত্তি, কি বলা হয়েছে? আদর স্নেহকে সবসময় কি বলা হয়েছে? অপার্থিব সম্পত্তি। কি সম্পত্তি? অপার্থিব সম্পত্তি। দেখো, এই যে আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব। কি সম্পত্তি? অপার্থিব সম্পত্তি। এই যে পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। এখানেও পক্ষপাতিত্বের মাত্রা বেশি। ওই যত্ন স্নেহ হিতৈষিকার অধিকারী আমরা পাই কই? সে বলতেছেন যে কি করে, অপার্থিব সম্পত্তি, পার্থিব সম্পত্তি থেকে তো টাকা পয়সা তো নারীদেরকে দিচ্ছে না, কিন্তু তার মতে যে আদর আপ্যায়ন হচ্ছে, নারীদেরকে কম করা হচ্ছে। কিন্তু আমি যদি আমার জন্মের পর থেকে যদি আমি চিন্তা করি, আমি যা দেখেছি আসলে বেসিক্যালি পুরুষ জাতিরা তাদের স্ত্রী কন্যা সন্তানকে ছেলে সন্তান অপেক্ষা আসলে অধিকতর ভালোবাসেন। এটা আমার ব্যক্তিগত জীবনে দেখা। কিন্তু এই লেখায় আমরা দেখি যে আসলে সে বলতে চাচ্ছে যে নারীদেরকে আসলে তার পিতারা অতটা শ্রদ্ধা বা ভালোবাসা দেখান না বা স্নেহ করেন না, যেটা আসলে ছেলেদের ক্ষেত্রে করেন। পাশাপাশি তিনি উদাহরণ দিচ্ছেন যে পুত্রের সুশিক্ষার জন্য 4জন শিক্ষক নিযুক্ত করেন, কিন্তু কন্যার জন্য 2জন শিক্ষার্থী নিযুক্ত করেন। কি অর্থাৎ শুধুমাত্র সুযোগ সুবিধা বা পড়ালেখা ছেলেদেরকেই দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় না, সে বিষয়টা এখানে উনি বলেছেন। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বঙ্গদেশে বালিকাদিগের উন্নতির চরম সীমা কোনটি? কোনটা আসলে হইলে আমরা মনে করি যে না ঠিক আছে, বালিকার যা কাজ ছিল সেটা ফুলফিল করতে পারছে? কোনটা হইলে আসলে আমরা বলি? আমরা কি আরবীয় বর্ণমালা পড়তে পারা নাকি কোরআন শরীফ পাঠ করতে পারা নাকি হাফেজা হতে পারা নাকি সলমা চুমকির কারুকার্য? সেখানে সঠিক উত্তর হবে সলমা চুমকির কারুকার্য শেখা। এই কারুকার্য শেখা যদি করতে পারে, তাহলে আমরা মনে করি যে সে আসলে উন্নতির চরম শিখায় অবতরণ করেছে। দেখো, আমাদের দেশে কি হয়েছে? শিক্ষার বন্দোবস্ত সচরাচর এরূপ, প্রথমে আরবীয় বর্ণমালা অতঃপর কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলোর অর্থ বুঝাইয়া দেওয়া হয় না, কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। কোন পিতা হিতৈষণার মাত্রা বৃদ্ধি হলে তিনি দুহিতাকে হাফেজা করার চেষ্টা করেন। সমুদায় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে তিনিই কি হাফেজ। আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্তই। পারস্য এবং উর্দু শিক্ষিত হইলে প্রথমেই করিমা বখশানা এ বহরালে মা এবং একবারেই বানাতন নাচ পড়ো, একে আকার ইকার নাই, তাতে আবার কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় না, সুতরাং পাঠের গতি দ্রুত গতিগামী হয় না। অনেকেই ওই কয়খানা পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বে কন্যা জীবন শেষ হয়, বিবাহ হইলে কি বালিকা ভাবে। যাই হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল। কোন কোন বালিকা রন্ধন ও সূচিকার্যে সুনিপুণা হন। বঙ্গদেশে বালিকাদেরকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ কেহ উদ্য পড়িতে শিখে, কিন্তু কলম ধরিতে শিখে না। ইহাদের উন্নতির চরম সীমা কি? সল্লা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করার শিক্ষা পর্যন্ত। এটাই হচ্ছে কি, তাদের কাছে মনে হয়েছে যে বঙ্গদেশে বালিকাদের উন্নতির চরম মাত্রা। পরবর্তী প্রশ্ন আমরা, মেঘ কার নিকট ঋণী? মেঘ কি জলের নিকট ঋণী নাকি নদীর নিকট ঋণী নাকি ফুল নাকি নদী? এখানে উত্তর আসলে কি হবে? এখানে উত্তর আমাদের কোনটা হবে বলো? দ্রুত উত্তর করো। এখানে কি উত্তর হবে? গুড। মেঘ কার নিকট ঋণী? মেঘ অবশ্যই কিসের নিকট? নদীর নিকট ঋণী। দেখো, এখানে সুন্দর করে বলা আছে। দেখো, তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘ সেইরূপ রুর সাহায্য চায়। জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য পায়। মেঘ আবার কি? নদীর নিকট, নদীর নিকট ঋণী। তাহলে কার নিকট? মেঘ হচ্ছে নদীর নিকট ঋণী। এই তো অনেকেই সঠিক উত্তর করেছে। বলো, বেটা ছেলেদের দোষ ক্ষমা করে দেওয়া হয় কি বলে? কি বলা হয়? বেটা ছেলে দোষ করলে এই দোষ ক্ষমা করে দেওয়া হয়, কি বলে ক্ষমা করে দেওয়া হয়? হাজার হোক বেটা ছেলে নাকি যাই হোক বেটা ছেলে নাকি বেটা ছেলে এমন করতেই পারে নাকি হাজার হোক বেটা ছেলে তো, কি বলা হয়? বেটা ছেলে ভুল করলে আসলে কি বলা হয়? বলা হয় কি? হাজার হোক বেটা ছেলে। কি বলা হয়? হাজার হোক বেটা ছেলে। এই যে দেখো, অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলেদের কি দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এ তো ভুল। ভুল বলা হয়েছে কোনটাকে? এই যে ছেলেদেরকে ভুল করলে, ছেলেরা ভুল করলে আমরা বলতেছি যে যাই হোক হাজার হোক বেটা ছেলে, এই বলে আমরা কি করতেছি? তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, তাদেরকে তাদের দোষটাকে আমরা সামনে আনতেছি না, যে তারা যে ভুল করেছে এই ভুলটাকে আমরা সামনে আনছি না। দেখো,
রোকেয়া সাখাওয়াত হোসেন স্বামীর স্থলে কোন শব্দ প্রচলন করতে চেয়েছেন? পতি, প্রভু, অর্ধাঙ্গ, উত্তমার্ধ, কোনটা ব্যবহার করতে চেয়েছেন? উত্তর করো, কি হবে? অনেকেই সঠিক উত্তর দিয়েছো। মাহিদ উত্তর দিয়েছো 43-এর। 43-এর উত্তর কি ছিল আমাদের? হ্যাঁ, 43-এর এই উত্তর ছিল, গুড। 43-এর কি উত্তর ছিল আমাদের? 43-এর কি উত্তর ছিল? হ্যাঁ, এই তো পুষ্পা উত্তর দিয়েছো, মাহিদ উত্তর দিয়েছো, সঞ্জিদা। Good, দেখো, রোকেয়া কি করতে চেয়েছেন? স্বামীর স্থলে কি বলতে চেয়েছেন? প্রতি, প্রভু, অর্ধাঙ্গ, উত্তমার্ধ, কি বলতে চেয়েছেন? অর্ধাঙ্গ। অর্ধাঙ্গ মানে কি? তার অর্ধেক অংশ হিসাবে সে উল্লেখ করতে চেয়েছেন। দেখো, আশা করি কি স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। তিনি অর্ধাঙ্গী বলতে অর্ধাঙ্গী বলতে অর্ধ অঙ্গের অধিকারী। তো অর্ধ অঙ্গের অধিকারী কখন হবে? স্বামীরা যদি তাদের ঠিকঠাকভাবে সুযোগ সুবিধা দেয়, সব কাজ করে, বা তার উন্নতির কথা চিন্তা করে, স্বামীর উন্নতি বা আহ স্ত্রীর উন্নতির পাশাপাশি স্বামী যদি চিন্তা করে যে আহ, না, স্বামী যদি চিন্তা করে যে আমার নিজের উন্নতির পাশাপাশি আমার স্ত্রীকে কিভাবে ডেভেলপ করা যায়, সেইটা চিন্তা করলে ফাইনালি আসলেই রোকেয়ার মতে মনে হবে যে না, ঠিক আছে, অর্ধাঙ্গ বলা যাইতে পারে। দেখো, এখান থেকে যেটাই প্রশ্ন আসতে পারে আগে বলে দিই, সৃজনশীলের ক্ষেত্রে খুবই সহজ। এটা বোঝাই যাচ্ছে যে তৎকালীন সময়ে যে নারীদের যে তৎকালীন সময়ে নারীর যে গৃহবন্দী অবস্থা, নারীর গৃহবন্দী যে অবস্থা আছে সেই বিষয়টাকেই তুলে ধরা হবে যদি সৃজনশীল থেকে প্রশ্ন আসে। তারা কি শিক্ষা থেকে বঞ্চিত ছিল? তারা শিক্ষা থেকে বঞ্চিত ছিল, পরিবারের স্নেহ থেকে বঞ্চিত ছিল, পরিবারের স্নেহ থেকে বঞ্চিত ছিল। এর পাশাপাশি সব দিক থেকে যাই বলো তুমি, অনেক লেখা লেখা যায় এখান থেকে প্রশ্ন আসলে, অনেক লেখা সম্ভব। এখান থেকে যে প্রশ্নটা আসবে, নারীরা যে পিছিয়ে আছে, নারীরা যে পুরুষদের মতো সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পাচ্ছে না, সে বিষয়গুলোই ঠিক লিখতে পারলেই হয়ে যাবে আসলে। বলো, সূত্রধর শব্দের অর্থ কি? শব্দ অর্থ অংশটা পড়বা, অর্ধাঙ্গী শব্দ অর্থ অংশ খুবই গুরুত্বপূর্ণ। শব্দ অর্থ অংশটা ভালো করে পড়বা। মেঘমালা নদী তত্ত্বায়ন করে যে কাঠের মিস্ত্রি, সূত্রধর শব্দের অর্থ কি? উত্তর করো, এই তো অনেকেই। দেখো, এখানে কিন্তু খুবই সহজ, এই প্রবন্ধটা থেকে উত্তর করা, প্রশ্ন সিকিউ যদি আসে উত্তর করা খুবই সহজ। শুধু তোমাকে কি করতে হবে? তোমাকে শব্দ অর্থ অংশগুলো ভালো করে পড়তে হবে, পাঠ পরিস্থিতিটা একবার পড়তে হবে। গুড। দেখো, সূত্রধার বলতে কি বোঝায়? কাঠের মিস্ত্রি। সূত্রধার বলতে কি বোঝায়? কাঠের মিস্ত্রি। দেখো, কয়েকটা শব্দের অর্থ আছে: তরঙ্গিনী, নদী, কাদম্বিনী, মেঘমালা, সূত্রধর, সুতার বা কাঠের মিস্ত্রি, তন্তুবাই যে কাপড় বনে, শামলা শালের একরকম পাগড়ি বা কি, উকুলের পরিধেয় পাগড়ি। দেখো, জসিমউদ্দিন কোন কাব্যগ্রন্থ, জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত? এটা কি পড়তেছি আমরা? প্রতিদান। এই প্রতিদান কবিতার মূল ভাব, প্রতিদান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা তেমন নাই, কারণ খুবই সহজ এটা। প্রতিদান কবিতার মূল ভাবটা কি? তোমাকে ইচ্ছা মতো অপকার করবে কেউ, তোমাকে রীতিমতো বাঁশ দিবে বারবার, আর তুমি বারবার তার উপকার করবে। এটাই হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে, যে বারবার তোমাকে ক্ষতি করবে কিন্তু তুমি কি করবে? তাকে ক্ষমা করে দিয়ে তুমি তার উপকার করবে। এটাই হচ্ছে কবির প্রার্থনা, বা কবি এটাই চেয়েছেন যে বারবার তুমি মানুষের উপকার করো। এখানে কি হবে? জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিদেশি ভাষায় অনুদিত হয়েছিল? কোন কাব্যগ্রন্থ? নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ। দেখো, কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন, এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। জসীমউদ্দিন পল্লী কবি হিসাবে সমাধিক পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন। এবার কিন্তু ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন কে? অপশনে কিন্তু জসীমউদ্দিন ছিল। পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে তিনি কি উচ্চ পদে আসীন হন? পল্লী জীবন তার কবিতার মূল উপজীব্য। উপজীব্য কি? পল্লী জীবন। বাংলার গ্রামীণ জীবনের আবহ প্রকৃতির সহজ সরল রূপ উপমা চিত্রকল্পের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় ও সমাদিত গ্রন্থ হচ্ছে সুজন, বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি ইত্যাদি। সাহিত্য স্বীকৃতি হিসাবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। 47 নম্বর প্রশ্ন, যে মোরে করিল পথের বিভাগের পরবর্তী লাইন কি? যে মোরে করিল পথের বিভাগে, বিভাগের শব্দের অর্থ কি? বিভাগের শব্দের অর্থ হচ্ছে উদাসীন।
অর্থাৎ কবি যার জন্য উদাসীন হয়ে গেছে জীবন, অর্থাৎ জীবনের খারাপ পরিস্থিতির জন্য যে দায়ী, তাকে কবি কি করেন? পরের চরণে কি আছে? যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। এই যে পথে পথে আমি ফিরি তার লাগি, এখানে দেখি, দেখো, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে। অর্থাৎ কবিকে যে পর করেছে, কবিতাকে আপন করার জন্য কেঁদে বেড়ান। যে মোরে করিল পথের বিভাগী, বিভাগী শব্দের অর্থ উদাসীন, পথে পথে আমি ফিরিতার লাগে, অর্থাৎ যে আমাকে উদাসীন করেছে, অর্থাৎ যার জন্য আমি উদ্ভ্রান্ত হয়ে গেছি জীবনে, আমি পথে পথে তাকে ভালোবাসা দেওয়ার জন্য বা তাকে আপন করে নেওয়ার জন্য কি করতেছি? ঘুরে বেড়াচ্ছি। প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কি? সোহাগ জড়ানো কি? কি ফুল মালঞ্চ? ফুল মালঞ্চ কি? সোহাগ জড়ানো, কিসের সোহাগ জড়ানো? রঙিন ফুলের সোহাগ জড়ানো। রঙিন ফুলের সোহাগ জড়ানো। আচ্ছা, দেখো, মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। তাহলে রঙিন ফুলের সোহাগ জড়ানো কি? ফুল মালঞ্চ। ফুল মালঞ্চ। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর কথা। নিঠুরিয়া বাণী বলতে কি? নিষ্ঠুর কথা। প্রতিদান কবিতায় আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি, চরণটির সার্থকতা কি? আমার এ কুল ভাঙিয়াছে যে বা, আমি তার কুল বাঁধি, অর্থাৎ কি? অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা, অনিষ্টকারীর প্রতি করুণা, অনিষ্টকারীর প্রতি সহনশীলতা, অনিষ্টকারীর প্রতি অনুরাগ। কোনটা হবে এটা? এই তো 48-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 48-এর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 49 কি হবে বলো? 49-এর উত্তর কি হবে? গুড। এটা কি হবে? অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। সর্বশেষ প্রশ্ন আমরা দেখবো যে প্রতিদান কবিতায় কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? কবি আসলে অন্যের ঘর কেন বেঁধে দিতে চান? কবির চিন্তা চেতনা এমন কেন? কারণ কি, তিনি প্রতিদান পাওয়ার জন্য সুন্দর পৃথিবী বিনির্মাণে নিজের অভ্যাসগত কারণে, নাকি অর্থ লাভের বাসনায়? এটা কিন্তু আমরা পাঠ পরিচিতি অংশে পাবো। এখানে কিন্তু বেশ কিছু তথ্য আমাদেরকে এখন পড়তে হবে। তিনি কি জন্য সুন্দর পৃথিবী নির্মাণে, দেখো এখানে আমরা একটু দেখি। প্রতিদান কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সে বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান হিংসা, মারামারি, হানাহানি, বিদ্বেষ দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে কি? প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। প্রীতিময় পরিবেশ, কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসের যোগ্য করতে চেয়েছেন। তো এই ছিল আজকে আমাদের 50টি এমসিকিউ, যার মাধ্যমে আমরা চেষ্টা করেছি অপরিচিতা বলছি, বিলাসী, অর্ধাঙ্গী এবং প্রতিদান কবিতার যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্য আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবা। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।